আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম মামুনুর রহমান রুবেল। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে রেসপিরেটরি মেডিসিন ক্লিনিক্যাল ক্লাস নিয়ে। তো রেসপিরেটরি সিস্টেম আসলে একটা ভেরি ইম্পর্টেন্ট সিস্টেম ফর এফসিএস পার্ট 2 মেডিসিন। রেসপিরেটরি মেডিসিনটা আসলে খুব ভালোভাবে জানা থাকতে হয়। শুধুমাত্র যে এটা যে নির্দিষ্ট একটা লং কেস বা শর্ট কেস ব্যাপারটা এরকম না। এটা রেসপিরেটরি মেডিসিন কোথায় কোথায় কোশ্চেন আসতে পারে, আপনারা কোথায় কোথায় কোশ্চেনটা পেতে পারেন। রেসপিরেটরি মেডিসিন আসলে কোশ্চেনটা আপনারা পেতে পারেন, একটা হলো শর্ট কেস তো থাকবেই, রেসপিরেটরি মেডিসিন শর্ট কেস মাস্ট। আর রেসপিরেটরি মেডিসিন ছাড়া, রেসপিরেটরি শর্ট কেস ছাড়া সাধারণত এফসিএস পার্ট 2 পরীক্ষা কমপ্লিট হয় না। এরপরে লং কেজও থাকতে পারে, লং কেজও আপনারা পেতে পারেন, যেমন ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, প্লুরাল এফিশন, অথবা থাকতে পারে একটা কলাপস অথবা মাসলিশন অথবা নিউমোনিয়া অথবা ফাইব্রোসিস, যে কোনো ধরনের লং কেজও আপনারা কিন্তু পেতে পারেন। আর একটা হইতে পারে যে শুধু ডাইরেক্টলি ইজ এ কজ অফ রেসপিরেটরি, অথবা এটাও হইতে পারে অন্য সিস্টেমের ডিজিজ যেটার কমপ্লিকেশন হিসেবে পেশেন্টের প্লুরাল এফিশন থাকতে পারে, অথবা অন্য সিস্টেমের ডিজিজ যেটার কমপ্লিকেশন হিসেবে পেশেন্টের থাকতে পারে, কলাপস থাকতে পারে, অথবা দেখা যাচ্ছে যে প্রেজেন্টেশন পুরাই ভিন্ন। যেমন এবার সিএমএস একটা পেশেন্ট ছিল প্যারাপ্লেজিয়া, তার মেইন কমপ্লেনটাই ছিল প্যারাপ্লেজিয়া, স্পাস্টিক প্যারাপ্লেজিয়া। তো আমার পরিচিত একজন পরীক্ষা দিচ্ছে, সে স্পাস্টিক প্যারাপ্লেজিয়াটা ভালোভাবে ইভ্যালুয়েট করতে পারছে, বাট পেশেন্টের যে কাশি ছিল, হেমোটাইসিস ছিল, এটা আসলে পেশেন্ট অতটা গুরুত্ব সহকারে বলে নাই, অথবা পেশেন্ট মানে গুরুত্ব দেয় নাই, বা পেশেন্ট হিস্ট্রি ঠিক মতো দিতে পারে না আর কি। যেটাই হোক, তো আমার যে পরিচিত ফ্রেন্ড, সে তো স্পাস্টিক প্যারাপ্লেজিয়া নিয়ে প্রেজেন্ট করছে। তো তাকে জিজ্ঞেস করা হলো স্পাস্টিক প্যারাপ্লেজিয়ার কজ আপনি খুঁজছেন কিনা। তো কজ খুঁজতে যে দেখা গেল যে আসলে পেশেন্টের ছিল ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, তার অকেশনাল কফ ছিল, অকেশনাল হেমোটাইসিস ছিল, যেটাকে আসলে পেশেন্ট অতটা গুরুত্ব না দেওয়ার কারণে এবং ডাক্তার সাহেবকেও ঠিকমতো বলেন নাই, যে জন্য আসলে উনি কেসটা খারাপ করছেন এবং পাস করতে পারে না। তো এরকম আসতে পারে আসলে যে কমপ্লিকেশান হিসেবে প্রেজেন্ট করতে পারে, যেখানে আসলে মেইন কজ হলো তার রেসপিরেটরি সিস্টেম এবং তার কমপ্লিকেশন বা ম্যাটাস্টেসিস ফিচার হিসেবে তার প্যারাপ্লেজিয়া ছিল, স্পাস্টিক প্যারাপ্লেজিয়া। তো এরকম আসলে রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন আপনাকে একদম ক্লিয়ার কাট কনসেপশন থাকতে হবে, মাস্ট। ক্লিয়ার কাট কনসেপশন ছাড়া রেসপিরেটরি মেডিসিন যদি কমপ্লিট না করতে পারেন, তাহলে আসলে শর্ট কেস বা লং কেস যে কোনো জায়গায় আমরা প্রবলেমে পড়ে যেতে পারি। তাহলে রেসপিরেটরি সিস্টেম সম্বন্ধে আমাদের আইডিয়াটা একদম ক্লিয়ার কনসেপশন থাকতে পারে। তাহলে যে কোনো সিস্টেম এক্সামিনেশন এটা কয়েকভাবে ইনস্ট্রাকশন আসতে পারে, কয়েকটাভাবেই আপনাকে স্যারে বলতে পারে যে এক্সামিন দ্য চেস্ট ফ্রম ফ্রন্ট, অথবা এক্সামিন দ্য চেস্ট ফ্রম দ্য ব্যাক, অথবা অনেক সময় এরকম বলতে পারে যে লুক অ্যাট দ্য পেশেন্ট, যেমন লুক অ্যাট দ্য পেশেন্ট অ্যান্ড ডু দ্য রিলেভেন্ট অর ডু আদার ফাইন্ডিংস, এরকম কথা বলতে পারে। অথবা বলতে পারে যে লুক অ্যাট দ্য পেশেন্ট অ্যান্ড ডু রিলেভেন্ট এক্সামিনেশন অফ দ্য পেশেন্ট। তো কয়েকভাবে এটা ডাইরেক্ট ইনস্ট্রাকশন আসতে পারে। সো সেক্ষেত্রে আমাদেরকে খুব বেশি কেয়ারফুল হইতে হবে। তো আমি আসলে আমার যে কেসটা, আমি রেসপিরেটরি মেডিসিন ক্লিনিক্যাল কেসটা যখন আমি ক্লাস নেবো চিন্তা করলাম, তখন আমি চিন্তা করলাম যে আসলে আমাদের বেসিক লেভেল থেকেও কিছু কথাবার্তা বলা দরকার, যে কীভাবে এটা এক্সামিনেশন করতে হবে একটা। 2 নম্বর হলো কী কী কেস এখানে থাকতে পারে, কী কী কেস রিলেটেড কিছু কথাবার্তা এখানে আসতে হবে, সেটা নিয়ে আমি আলাপ করবো। আর একটা হলো যে একদম ডাইরেক্ট এক্সামিনেশন প্রসিডিউর। তবে আমি যে প্রসিডিউরটা দেখাবো এটা আসলে ম্যাকলিওর্স এবং আবদুল্লাহ স্যারের বই এবং আমাদের যে জেনেসিসের যে শর্টকাট বইটা আছে খায়রুল ভাইয়ের, 3-4 জনের বই মিলে আমি আসলে এই প্রেজেন্টেশনটা রেডি করছি, যেখানে সব ধরনের মানে রেফারেন্স আসতে পারে। বাট কিছু ক্ষেত্রে আসলে এক্সামিনেশন ক্ষেত্রে কিছু ভেরিয়েশন, কিছু আসলে ডিফারেন্সিয়েশন, কিছু ভিন্নতা এটা থাকতেই পারে, এটাই স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। আমি যে প্রসিডিউরটা বলবো এটা হয়তো স্যারদের স্যার অন্যভাবে বলতে পারে, এটাই স্বাভাবিক। যেমন আমার যেমন রেসপিরেটরি কেস ছিল এবার প্লুরাল এফিশন, তো অনেক স্যারেই দেখলাম এবার ভোকাল ফিমেটাসটা পছন্দ করতেছে না। ম্যাকলিওর্সে কিন্তু ভোকাল ফিমেটাসের কথাটা নাই। আবার অনেক পুরাতন স্যার আছে যারা আবার বলবো যে না, ভোকাল ফিমেটাস কেন করলেন না, ভোকাল ফিমেটাস তো এটা পয়েন্ট অফ পালপেশন। তো এরকম আসলে ভেরিয়েশন কিছু থাকবে। তবে অ্যাকচুয়ালি বলতে গেলে ভোকাল ফিমেটাসটা বইয়ে নাই। তো আমি চিন্তা করছিলাম যে অনেক স্যার হয়তো ভোকাল ফিমেটাস না করলে মাইন্ড করতে পারে, আমি ভোকাল ফিমেটাস করছি, পরে স্যার একটু মাইন্ড করছে, এটা আমি বুঝতে পারছি। বাট স্যার ওটা নিয়ে বেশি করে নাই, একটু বুঝাইছে আমাকে, ইনডাইরেক্টলি বুঝাই দিছে যে এটা আসলে করতে মানে আপনার প্রসিডিউরটা মানে ভোকাল ফিমেটাসে দেখাটা ঠিক হয় নাই। তো যেহেতু আমার ডায়াগনোসিস কারেক্ট ছিল, আমার তারপরে হলো যে ক্রসিং কারেক্ট ছিল, এই জন্য স্যার আর বেশি প্রবলেম করে নাই এবং আল্লাহ পাক ইচ্ছা আল্লাহ পাস করাই দিচ্ছেন, এরকম আর কি। তাহলে দেখেন কীভাবে আমাদের এখানে প্রেজেন্টেশনটা মানে বা স্যাররা বলতে পারে যে এক্সামিন দ্য চেস্ট ফ্রম ফ্রন্ট অ্যান্ড ব্যাক অ্যান্ড প্রেস
পারকাস অ্যান্ড অস্কাল্টেড দ্য চেস্ট। অনেক স্যার আছে ডাইরেক্ট বললো যে শুধুমাত্র পারকাস করেন, অথবা অনেক স্যার আছে বললেন যে শুধু অস্কাল্টেড করেন। এরকম সাধারণত বলা হয় না, তবে বলতেও পারেন। তখন বলতে হবে যে হোয়াট ইজ ইউর ফাইন্ডিংস। যেমন এবার শুনলাম বারডেমে যারা পরীক্ষা দিয়েছেন তারা বলছেন, যখন জলিল স্যার, প্রফেসর আব্দুল জলিল স্যার যখন পরীক্ষা নিয়েছেন, তো অনেকে বলছেন যে জাস্ট করেন, পালপেট করে বলেন হোয়াট ইজ ইউর ফাইন্ডিংস। আবার বলছেন যে পারকাস করে বলছে হোয়াট ইজ ইউর ফাইন্ডিংস। তারপর বলছেন অস্কাল্টেড করো। তো এরকম মানে স্টেপ বাই স্টেপ স্যারই আগাইছেন, এরকম হইতে পারে। অথবা বলতে পারে যে শুধু পারকাস অ্যান্ড অস্কাল্টেড দ্য ব্যাক অফ দ্য চেস্ট, ঠিক আছে। তাহলে আমরা কমন যদি একটা পেশেন্টকে যখন বলা হবে যে রেসপিরেটরি কেস, তখন আমরা কি কমনলি চিন্তা করতে পারি যে অবভিয়াস। একটা পেশেন্টকে যখন দেওয়া হলো তখন আমরা পেতে পারি যে পেশেন্টের ট্যাকিপনিক, রাসপিরেট অনেক বেশি অথবা ডিজনিয়া প্রেজেন্ট করতে পারে, অথবা যদি দেখতে পারি লিপ পার্সিং হচ্ছে তার, যেটা সিওপিডি ফিচার, অথবা দেখতে পারি যে থোরাসিক ডিফর্মিটি, অথবা পাফি প্লেথরি ফেস অ্যান্ড কনজেস্টেড আই, যেমন সুপিরিয়র ভেনাল অবস্ট্রাকশন। এটা খেয়াল করতে হবে খুব, যখন বলা হবে যে একটা পেশেন্ট রেসপিরেটরি একটা পেশেন্টকে যদি বলা হয় যে আপনি লুক অ্যাট দ্য পেশেন্ট অ্যান্ড ডু রিলেভেন্ট, সেক্ষেত্রে আমরা কী দেখবো? বেশ কয়েকটা জিনিস দেখবো। একটা হলো যে পেশেন্ট ডিজনিক কিনা, লিপ পার্সিং আছে কিনা, বাইরে থেকে সাইনোসিসটা দেখা যাচ্ছে কিনা, তারপর হলো পাফি ইডিমাটাস এবং ফেস অ্যান্ড কনজেস্টেড আই আছে কিনা, অর্থাৎ সুপিরিয়র ভেনাল অবস্ট্রাকশন আছে কিনা, এটা খুব ভালোভাবে খুঁজতে হবে। আরেকটা জিনিস আমাকে দেখতে হবে যে পেশেন্টের কোনো ধরনের ইউনিলেটারাল পার্শিয়াল টোসিস, যে ফিচার্স অফ হর্নার সিনড্রোম এই ধরনের, অথবা অ্যানপথ্যালমোস, এই ধরনের কোনো ফিচার্স আছে কিনা, এই ধরনের কোনো ফিচার আছে কিনা সেটা আমাদের কিন্তু বেশ কেয়ারফুলি খেয়াল করতে হবে যে পেশেন্টের এই ধরনের কোনো ফিচার আছে কিনা। এরপর হলো যেগুলো থাকে সাধারণত প্লুরাল এফিশিয়েন্ট থাকে, ইউনিলেটারাল অথবা বায়োলেটারাল প্লুরাল এফিশিয়েন্ট। এরপর হলো ব্রঙ্কিকটেসিসের কেস থাকতে পারে, ইউনিলেটারাল অথবা বায়োলেটারাল ব্রঙ্কিকটেসিস, অথবা কনসোলিডেশন, অথবা কলাপসের পেশেন্ট থাকতে পারে, অথবা ডিপিএলডি, ডিফিউজ প্যানিকুলার লাং ডিজিজ, অথবা আইএলডি বলে যেটা এখন ইন্টেস্টিনাল লাং ডিজিজ, অথবা অকেশনালি অ্যাজমা, সিওপিডি, নিউমোথোরাক্স থাকতে পারে। সাধারণত থাকে না, সাধারণত কমনলি থাকে হলো প্লুরাল এফিশিয়েন, কনসোলিডেশন, কলাপস, ফাইব্রোসিস, অথবা ডিপিএলডির কেস, এগুলো সাধারণত কমনলি থাকে। আর একটা যেটা বলে যে সুপিরিয়র ভেনাল অবস্ট্রাকশন যদি কোনো পেশেন্ট থাকে, অথবা যদি হর্নারে কোনো পেশেন্ট থাকে, এগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে। এরপর হলো এটা আসলে পরে বলবো যে একটা পেশেন্টের যখন আপনাকে বলা হলো যে এক্সামিন দ্য পেশেন্ট, এক্সামিন দ্য চেস্ট ফ্রম দ্য ব্যাক, অথবা এক্সামিন দ্য চেস্ট ফ্রম ফ্রন্ট, তখন আমার কি করতে হবে? প্রথমে যেটা করতে হবে, পেশেন্টকে আমাদেরকে আসলে দেখতে হবে। কি দেখতে হবে? আমরা একটু সময়ের জন্য, ধরেন এই যদি পেশেন্ট এখানে থাকে, মনে করি এখানে একটা পেশেন্টটা শুয়ে আছে, আমি একটু করে সাইডে চলে যাব, সাইডে যে জাস্ট লুক অ্যাট দ্য পেশেন্ট ফ্রম হেড টু টো আমি পেশেন্টকে একটু অবজার্ভ করব যে পেশেন্টের পজিশনিংটা কেমন, পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস আছে কিনা, অথবা পেশেন্টের অবস্থা কেমন, আসলে কোনো ধরনের সোলিং, লগের মধ্যে কোনো ধরনের ইডিমা আছে কিনা, হাতের মধ্যে খেয়াল করবো পেশেন্টের হাতের মধ্যে কোনো ধরনের ক্লাবিং আছে কিনা, অথবা পেশেন্টের গর্টনস প্যাপুল, অথবা কোনো ধরনের ডিফর্মিটি, হ্যান্ড ডিফর্মিটি আছে কিনা, এই ধরনের কিছু জিনিস খেয়াল করবো। তো সেটা আমাকে খেয়াল করতে হবে যে এখানে আমরা দেখি। এবং আরেকটা হলো যে পেশেন্টের সাথে যখন আমি কথা বলবো, যে বাবা কথা বলার যদি সুযোগ পাওয়া যায়, যদি কথা বলার সুযোগ না পাওয়া যায় সেক্ষেত্রে তার সুযোগটা থাকবে না। কথা বলার সুযোগ পাওয়া গেলে আমরা হর্সনেস অফ ভয়েস, পেশেন্টের ডিজনি আছে কিনা, অর্থোপনি আছে কিনা, টেকিপনি আছে কিনা, অথবা হুইস, কোন ধরনের হুইস শোনা যাচ্ছে কিনা, পেশেন্টের লিপ পার্সিং আছে কিনা, সায়ানোসিস আছে কিনা, পেশেন্টটা ক্যাকেকটিক অথবা ইমেশিয়েটেড কিনা, তারপর হলো যে ইঙ্গর্স পার্সিটাল নেক ভেইন আছে কিনা, ঠিক আছে, যেটা সুপিরিয়র ভেনাল অবস্ট্রাকশনে পাওয়া যেতে পারে। আরেকটা হলো পেশেন্ট ইডিমাটাস কিনা, পেশেন্ট রেসপিরেটরি ডিস্ট্রেস এই মুহূর্তে হচ্ছে কিনা। আরেকটা হলো কিছু খেয়াল করতে হয় যে বলতেছে যে হাত থেকে পা পর্যন্ত, ঠিক আছে, হাত, একটা হলো মাথা, হ্যান্ড অ্যান্ড লেগ। এটা আমাকে পেশেন্টের দূরে যে একটু পেশেন্টকে আমি যখন স্যার বললো যে এক্সামিন দ্য পেশেন্ট ফ্রম দ্য ফ্রন্ট, তখন আমি কী করবো? প্রথমে পেশেন্টের কাছে যে একটা অনুমতি নেব, বাবা আমি ডাক্তার এস.এম. মামুনুর রহমান রুবেল, আমি আপনাকে একটু দেখতে চাই, আমি আপনাকে কোনো ধরনের কষ্ট দিব না, আপনাকে কোনো ধরনের ব্যথা দিব না, এটা আমি বললাম। বলার পরেই সাথে সাথে আমি চেস্ট এক্সামিন শুরু করব না। প্রথমে কি করব? আমি পেশেন্ট থেকে আধা হাত বা এক হাত দূরে যে দাঁড়ায় পেশেন্টের পজিশনে যে আমি একটু খেয়াল করব, যেরকম করে তাকায় খেয়াল করবো, পেশেন্টটার দিকে খেয়াল করে দেখব যে পেশেন্টের মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত জাস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত আমি অবজার্ভ করব। কি অবজার্ভ করব? মাথার ভিতর দেখব যে, আবার বলতেছে, রিপিট করতেছে যে পেশেন্ট ডিজনিক কিনা, সায়ানোসিস কিনা, লিপ পার্সিং আছে কিনা। এরপর হলো পেশেন্টের দেখবো যে পেশেন্টের কোনো ধরনের সুপিরিয়র ভেনাল অবস্ট্রাকশনের ফিচার সাসাস পাফি ইডিমাটাস ফেজ আছে কিনা, কনজেস্টেড আই আছে কিনা, কোনো ধরনের ইনগর্জ ভেইন, নেকের মধ্যে কোনো ধরনের ইনগর্জ ভেইন আছে কিনা, সেটা আমি খেয়াল করব। এরপরে আমি কোথায় যাব? হাতের ভিতরে যাব। হাতের ভিতরে হলো আমি কি দেখব?
হাতের ভিতরে দেখবো যে পেশেন্টের ক্লাবিং আছে কিনা, হুইচ ইজ দ্য ফিচার্স অফ ব্রঙ্কোজেনিক কার্সিনোমার কারণে হতে পারে অথবা আইএলডির কারণেও হতে পারে, যেটা আমাকে একটু করে দেখে ফেলতে হবে। ঠিক আছে, আমরা তো ওইভাবে স্যারে তো আপনাকে বলছে রেসপিরেটরি সিস্টেম এক্সামিন করতে, অর্থাৎ টেকনিক্যালি আমাকে এটা দেখে ফেলতে হবে। এরপর হলো পেশেন্টের আমি পায়ের দিকেও খেয়াল করব, পায়ের দিকে খেয়াল করে দেখবো পেশেন্ট ইডিমা আছে কিনা, লেগ ইডিমা আছে কিনা, ক্লাবিং আছে কিনা, সায়ানোসিসটা আছে কিনা, এটা আমি জাস্ট খেয়াল করবো। এতে কী হবে, আমাকে শর্ট কেসটা আমাকে হেল্প করলো। আমি এরপরে স্যারকে যে ডায়াগনোসিসটা বলবো, দাও যে ফাইন্ডিংসটা বলবো, এটা আমাকে হেল্প করবে এই অবজারভেশন ফাইন্ডিং যে আমি কি ডায়াগনোসিসটা বলবো। এরপর আমি এক্সামিনেশন প্রসিডিউরটা শুরু করবো। এক্সামিনেশন প্রসিডিউরটা শুরু করবো বাই কীভাবে এক্সপোজ, বাই প্রপার এক্সপোজার। যদি মেল পেশেন্ট হয় তো আমি অবশ্যই পুরোটা জামাটাই খুলে ফেলতে পারবো, তাহলে ফ্রন্ট হোক ব্যাক হোক আমার জন্য এটা এক্সামিন করা সহজ হয়ে যাবে। আর যদি ফিমেল পেশেন্ট হয় অবশ্যই আমি বলবো যে স্যার আই নিড এ ফিমেল অ্যাটেন্ডেন্স, আমাকে এটা চেয়ে নিতে হবে। ফিমেল অ্যাটেন্ডেন্স আমি চেয়ে নেব এবং একজন ফিমেল অ্যাটেন্ডেন্স দিবে এবং যতটুকু এক্সপোজ করা যায় ততটুকু এক্সপোজ করে আমি এক্সামিনিং প্রসিডিউরটা শুরু করব। এবং এক্সামিনেশন করার সময় আপনাকে কনফিডেন্ট হইতে হবে, এক্সামিনেশন প্রসিডিউর শুরু করায় কনফিডেন্ট হইতে হবে এবং টাইমের প্রতি খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এবং আরেকটা কথা হলো, যেখানে আমরা অবভিয়াস ফাইন্ডিংস পাবো সেখানে আমি ওই সময়ই, ধরেন আমি পারকাশন নোট ডাল পাচ্ছি কোনো একটা নির্দিষ্ট জায়গায়, তো সেই জায়গাটা আমি 2-3 বার করে দেখতে পারি, বাট ওই জায়গাটা পার হয়ে যাওয়ার পরে আবার ওইখানে ব্যাক করাটা ঠিক হবে না। অর্থাৎ কোনো জায়গায় যদি আমি কোনো অবভিয়াস ফাইন্ডিংস পাই, যেটা পালপেশন হইতে পারে অথবা পারকাশনে হইতে পারে অথবা অস্কাল্টেশন হইতে পারে, সেই জায়গাটা আমি কয়েকবার ঘুরে দেখতে পারি, সেটা নিয়ে সারা মাইন্ড করবে না। কিন্তু আপনি পালপেশন করলেন, এবার পারকাশন যাওয়ার পরে মনে হলো যে না পালপেশনে মনে হয় ফাইন্ডিংস আসছে, আবার পালপেশনে ব্যাক করলেন, এটা কিন্তু সারা পছন্দ করবে না। অথবা আপনি পারকাশন প্রথমে শেষ করে উপর থেকে নিচে চলে গেলেন, আবার উপরের দিকে আসলেন, এটা কিন্তু ঠিক হবে না। অর্থাৎ যখন আপনি পারকাস করতেছেন তখনই আপনাকে খেয়াল করতে হবে যে কোথায় আমি অবভিয়াস ফাইন্ডিংস পাচ্ছি। যেখানে আমি অবভিয়াস ফাইন্ডিংসটা পাবো সেখানে আমি কয়েকবারই পারকাস করে দেখতে পারি এবং কম্পেয়ার করে সাথে সাথে দেখে ফেলতে পারি। আরেকটা হলো, যখন আমি এক্সামিনেশন করতেছি, করা অবস্থাতেই আমার মাথার ভিতরে কি বলবো, কি ফাইন্ডিংস বলবো, কি ডায়াগনোসিস বলবো, কি ডিফারেন্সিয়াল বলবো, এটা ঠিক করে ফেলতে হবে। করা শেষ করে দাঁড়ানোর পরে কিন্তু আপনাকে স্যারে কোনো টাইম দিবে না, সাথে সাথেই আপনি যেটা বলেন না কেন, আপনি যদি মনে করেন যে না এটা আমি বলবো ইফিউশনের লাইনে বেশি বলবো, অথবা যদি মনে করেন যে না এটা আমি কনসলিডেশন লাইনে আমি বেশি বলবো, অথবা যদি মনে করেন যে না এটা আমি ফাইব্রোসিসের লাইনে বলবো, তাহলে সেটার ফাইন্ডিংসটা কিন্তু আপনাকে করা অবস্থায়, এক্সামিনেশন প্রসিডিউর করা অবস্থায় আপনাকে মাথার ভিতরে এটা সেট আপ করে ফেলতে হবে করতে করতে, এবং দাঁড়ানোর সাথে স্যার বলবে হোয়াট ইজ ইউর ফাইন্ডিংস, ডেসক্রাইব দ্য ফাইন্ডিংস, হোয়াট ইজ ইউর অথবা কোনো স্যার বলবে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ঠিক আছে, তো আমরা অনেক সময় যেটা করি, তো এইটা আপনাকে খেয়াল করতে হবে যে আমি করতে করতে কিন্তু আমার ফাইন্ডিংস আমাকে ঠিক করে ফেলতে হবে। আচ্ছা, তাহলে কমন কিছু সিমটমস আমরা একটু জেনে রাখি, যে কাফ হইতে পারে, ব্রেথনেসনেস, হেমোপটাইসিস, চেস্ট পেন, হুইজিং, রানি নোজ, সিনিজিং। ওকে, এখন হলো যদি একটা পেশেন্টের এক্সামিনেশন যদি শুরু করা হয়, প্রথমে বললাম ইন্সপেকশনে কী করবেন, ইন্সপেকশনে কী কী পয়েন্ট দেখবেন, আসলে বেসিক লেভেলে কথাবার্তা, বাট এটা জানা দরকার সবার আগে যে ইন্সপেকশনে আমরা একটা চেস্টে প্রথমে তো বললাম যে ওভারঅল আমি একটা ইন্সপেকশন করব, এরপর আমরা চেস্টের দিকে মনোযোগ দেবো। সেটা চেস্ট ফ্রম ফ্রন্টও হইতে পারে, চেস্ট ফ্রম দ্য ব্যাকও হইতে পারে। কী করব, তখন আমরা দেখবো যে একটা পেশেন্টের শেপ অফ দ্য চেস্ট, তার শেপ অফ দ্য চেস্ট কেমন। নর্মাল শেপ অফ দ্য চেস্ট হলো anterior posterior diameter is greater than the transverse diameter. This is the normal shape of the chest. এরপর এটা হইতে পারে কি ব্যারেল শেপ চেস্ট হইতে পারে, পেকটাম স্ক্যাবাটাম হইতে পারে, পেকটাম ক্রিনেটাম হইতে পারে। ঠিক আছে, তারপর হলো যে হ্যারিসন সার্কাস থাকতে পারে, রিকেটি রোজারি থাকতে পারে। তো নর্মাল আর ব্যারেল শেপ, এটা হলো মেইন কথা। ব্যারেল শেপ পাওয়া যাবে হলো কিসে, মেইনলি সিওপিডিতে, অ্যাজমা তো পাওয়া যেতে পারে, চাইল্ডহুড অ্যাজমা যদি হয়। ঠিক আছে, এরপরে হলো যে ট্র্যাকিয়ার দিকে আমরা একটু তাকাবো, জাস্ট ইন্সপেকশনে তাকায় দেখবো কোনো ধরনের ডেভিয়েশন লক্ষ্য করা যায় কি না। ঠিক আছে, এরপরে হলো পেশেন্টের শেপ অফ দ্য চেস্ট দেখলাম, রেসপিরেটরি রেটটা দেখতে পাবো, রেসপিরেটরি রেট অ্যান্ড প্যাটার্ন অফ রেসপিরেশন, রেসপিরেটরি রেট অ্যান্ড প্যাটার্ন অফ রেসপিরেশন অ্যান্ড এনি রেস্ট্রিক্টেড মুভমেন্ট অফ দ্য চেস্ট। তো পেশেন্টকে আমরা কী বলবো, একটা জোরে জোরে শ্বাস নেন। জোরে জোরে শ্বাস নিলে কী হবে, পেশেন্টকে ইন্সপেকশন করলাম, পুরো অবস্থায় আমি শেপটা দেখলাম, বরাবর বললাম কি আপনি জোরে জোরে একটা শ্বাস নেন, বড় বড় করে একটা শ্বাস নেন, নিয়ে আমি দেখলাম প্যাটার্ন অফ রেসপিরেশনটা দেখলাম, অ্যাবডোমিনাল থোরাসিক আর থোরাসিক অ্যাবডোমিনাল। পাশাপাশি আমি কী করলাম, যে কোনো ধরনের রেস্ট্রিকশন অফ দ্য চেস্ট মুভমেন্ট আছে কি না সেটা আমি খেয়াল করলাম। এরপর হলো কোনো ধরনের ইনগর্স ভেইন আছে কি না, কোনো ধরনের স্কার মার্ক আছে কি না,
আর ব্যাকে যদি দেওয়া হয় তাহলে ভেরি কেয়ারফুলি খেয়াল করতে হবে কোনো ধরনের নিডিল বাক ইঞ্জুরি আছে কিনা, নিডিল মার্ক অথবা নিডিল প্রিক ইঞ্জুরি, মানে ইফিউশন ড্র করার কোনো ধরনের ফিচার আমার চোখে পড়ে কিনা, বা কোন ধরনের টেপ লাগানো আছে কিনা, মেজারিং মানে কোনো ধরনের মাইক্রোপোর এই ধরনের কোনো কিছু লাগানো আছে কিনা, এটা ভালোভাবে খেয়াল করতে হবে। এরপর হলো ইন্সপেকশন এখানেই শেষ, ইন্সপেকশন এখানেই শেষ। এরপর হলো পালপেশন। পালপেশনের তাহলে ইন্সপেকশন যদি আমি বলি একটা পেশেন্টের যে অন মাই ইন্সপেকশন, on my examination of this procedure, shape of the chest is normal, no engorged vein, no visible pulsation or no scar mark or no bony deformity is present, no bony deformity is present. এটা ইন্সপেকশন আমাকে বলা শেষ হয়ে গেল। এবার হলো পালপেশন। পালপেশন আমি কী পয়েন্ট দেখব? পালপেশনটা হলো এক নম্বর পয়েন্ট হলো পজিশন অফ দ্য ট্র্যাকিয়া, পজিশন অফ দ্য ট্র্যাকিয়া, তারপর হলো পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট, এগুলো আমি দেখাই দেবো কীভাবে দেখতে হবে। পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট, এরপর হলো যে ভোকাল ফিমিটাসটা এখন আর আসলে অনেক স্যাররা পছন্দ করে না, সেটা আমি এই জন্য বলতে চাচ্ছি না, ভোকাল ফিমিটাসটা আমরা বাদ দিতে পারেন। এরপর হলো যে ট্র্যাকিয়াল ট্রাক, ট্র্যাকিয়াল ট্রাকটা দেখবো আমরা, আর হলো লোকালাইজ কোনো টেন্ডারনেস আছে কিনা সেটা আমি দেখব। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা হলো যে চেস্ট এক্সপান্সিবিলিটি, আরেকটা হলো চেস্ট এক্সপান্সিবিলিটি, আরেকটা হলো সিমেট্রি অফ দ্য চেস্ট মুভমেন্ট। তাহলে পালপেশনের পয়েন্ট দাঁড়ালো হলো পজিশন অফ দ্য ট্র্যাকিয়া, পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট, chest expansibility, chest symmetry of the chest movement, symmetry of the chest movement, এতটুকুই পর্যন্ত দাঁড়ালো হলো। আর হলো ট্র্যাকিয়াল ট্রাক, ট্র্যাকিয়াল ট্রাকটাও সাদা বেশি আসলে খুব বেশি করা হয় না পরীক্ষায়, তবে পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট, পজিশন অফ দ্য ট্র্যাকিয়া, চেস্ট এক্সপান্সিবিলিটি এবং আরেকটা হলো যে মুভমেন্ট অফ দ্য চেস্ট সিমেট্রিক্যাল আর অ্যাসিমেট্রিক্যাল। ঠিক আছে, তাহলে পজিশন অফ দ্য ট্র্যাকিয়া এগুলো আমি প্রসিডিউরের সময় দেখাই দেবো। পজিশন অফ দ্য ট্র্যাকিয়া হলো আমরা জানি সবাই যে আমরা দুইটা ফিঙ্গার, এখানে সুন্দরভাবে লেখা আছে as a right index finger into the suprasternal notch and palpate the trachea, ঠিক আছে, and P gentle, এগুলো বলা হয়েছে। এরপর হলো যে তারপরে আমরা কি করব, এখানে সাধারণত যেটা করা হয় যে ইন্ডেক্স ফিঙ্গার আর একটা রিং ফিঙ্গার এদের দেওয়া হয় কি দুইটা স্টার্নো ক্লাভিকুলার জয়েন্টের উপরে আর ট্র্যাকিয়ার উপরে সাধারণত মিডিল ফিঙ্গার দেওয়া হয়, দিয়ে আমরা ফিল করি ট্র্যাকিয়াটা যে কোনো সাইডে ডেভিয়েশন আছে কিনা, কি দেখি গ্যাপ দেখি, গ্যাপ বিটুইন দ্য ট্র্যাকিয়া অ্যান্ড স্টার্নোক্লিভিডোমাস্টয়েড মাসেল, যেদিকে গ্যাপ বেশি তার অপোজিট দিকে ট্র্যাকিয়াটা ডেভিয়েশন হবে। তাহলে দেখেন যদি একটা পেশেন্টের একটা ডেভিয়েশন, একটা আমরা বলি পুল মানে হলো, আর একটা হলো পুশ, ঠিক আছে, পুল মানে হলো টানা আর পুশ মানে হলো ধাক্কা দেওয়া, অর্থাৎ পুল মানে হলো টানা, টানবে কখন, যদি রাইট সাইডে যদি কলাপস থাকে অথবা রাইট সাইডে যদি ফাইব্রোসিস থাকে তাহলে টান দিবে, অর্থাৎ যদি রাইট সাইডে কলাপস অথবা রাইট সাইডে যদি ফাইব্রোসিস থাকে তাহলে ট্র্যাকিয়া ডেভিয়েট হবে কোথায়, রাইট সাইডে। আর হলো পুশ মানে হলো ধাক্কা দেওয়া, পুশ মানে হলো ধাক্কা দিবে কি ইফিউশন, পানি অথবা বাতাস, অর্থাৎ ইফিউশন অথবা নিউমোথরাক্স যদি থাকে, অথবা রাইট সাইডে যদি ইফিউশন অথবা রাইট সাইডে যদি নিউমোথরাক্স থাকে, রাইট সাইডে ইফিউশন অথবা রাইট সাইডে যদি নিউমোথরাক্স থাকে তাহলে আমাকে কোথায় যাবে, ট্র্যাকিয়াটা লেফট সাইডে যাবে। অর্থাৎ যদি বলা হয় যে ট্র্যাকিয়া ইজ ডেভিয়েটেড টু দ্য লেফট সাইড, তাহলে আমি কি কারণ বলতে পারি, ট্র্যাকিয়া ইজ ডেভিয়েটেড টু দ্য লেফট সাইড, তাহলে বলতে পারি লেফট সাইডের কলাপস, লেফট সাইডের ফাইব্রোসিস, অথবা রাইট সাইডের প্লুরাল ইফিউশন অথবা রাইট সাইডের নিউমোথরাক্স। আবার এটার অপোজিট কথাটাও কারেক্ট। সো আপনাকে কেয়ারফুল হইতে হবে যে পজিশন অফ দ্য ট্র্যাকিয়া অ্যান্ড পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট ইন্ডিকেটস মেডিস্টেনাল শিফটিং, পজিশন শিফটিং অফ দ্য ট্র্যাকিয়া অ্যান্ড শিফটিং অফ দ্য অ্যাপেক্স বিট ইন্ডিকেটস মেডিস্টেনাল শিফটিং, অর্থাৎ পেশেন্টের মেডিস্টেনাল শিফটিং যদি থাকে তাহলে এটা কিন্তু সার্জের কাছে খুব একটা ফেভারিট ক্লিনিক্যাল কেস, সেটা শর্ট কেসও হইতে পারে, লং কেসও হইতে পারে, দুই ক্ষেত্রে আপনাকে পজিশন অফ দ্য ট্র্যাকিয়া অ্যান্ড পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট কেয়ারফুলি দেখতে হবে। তাহলে দেখেন যেখানে টুয়ার্ডস দ্য সাইট অফ লিশন মানে হলো পুল মানে হলো টানা, অর্থাৎ যদি আপার লোব কলাপস হয় অথবা আপার লোব ফাইব্রোসিস হয় অথবা যদি নিউমোনেক্টমি করা হয় তাহলে কি সেম দিকে। আর পুশ ফ্যাক্টর হলো টেনশন নিউমোথরাক্স, অ্যাটল ম্যালিগন্যান্ট বা ম্যাসিভ প্লুরাল ইফিউশন। আর কিছু ক্ষেত্রে ট্র্যাকিয়া ডেভিয়েশন হতে পারে, যেমন রেট্রোস্টেনা, গয়টার, লিম্ফোমা, লাং ক্যান্সার। তো এই যে ডেভিয়েশনের কারণে এই ক্ষেত্রে অ্যাপেক্স বিটটাও কি শিফট হইতে পারে, অ্যাপেক্স বিট শিফট হইতে পারে, অপোজিট মানে সরে যেতে পারে, লেফট থেকে আরও দূরে যেতে পারে অথবা রাইটের দিকে চলে আসতে পারে। সো আপনাকে পজিশন অফ দ্য অ্যাপেক্স বিটটা ভালোভাবে কেয়ারফুলি দেখতে হবে। এরপরে যেটা পয়েন্টটা বললাম সেটা হলো যে চেস্ট এক্সপান্সিবিলিটি বলা হয়েছে সাধারণত ফিতা দিয়ে দেখতে বলা হয়েছে, ফিতা দিয়ে দেখতে হবে, ফিতা পিঠের নিচ দিয়ে উঠায় ফিতা দিয়ে দেখতে হবে তিনটা পজিশনে, একটা হলো অ্যাপেক্স, অর্থাৎ অ্যাপেক্স মানে হলো অ্যাক্সিলা বরাবর, আপনাকে এই বরাবর
এই বরাবর দেখতে হবে, একটা মাঝ বরাবর, একটা লোয়ার চেস্ট, তিনটা রিজনে আপনাকে ফিতা দিয়ে দেখতে হবে চেস্ট এক্সপানশন। নর্মাল এক্সপান্সিবিলিটি হলো 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, অ্যাটলিস্ট 5 সেন্টিমিটার চেস্ট এক্সপানশন করবে। এবারও সিমেট্রি অফ দ্য চেস্ট মুভমেন্ট, সিমেট্রি মানে হলো যে ইকুয়ালি দুইটা মুভ করতেছে কিনা, সেটার জন্য আমাকে এরকম হাত দিতে হবে চেস্টের উপরে, দুই হাত দিয়ে এটা উঁচা থাকতে হবে, উঁচা করে বলতে হবে জোরে শ্বাস নেন, জোরে শ্বাস নিলে কী হবে, এটা দুইটা মুভ করবে, দুইটা সেপারেটলি মুভ করবে। তাহলে যদি সেপারেটলি ইকুয়ালি মুভ করে তাহলে বুঝবো যে না পেশেন্টের চেস্ট এক্সপানশন নর্মাল অ্যান্ড সিমেট্রিক্যাল, নর্মাল অ্যান্ড সিমেট্রিক্যাল। আর যদি দেখি না এক পাশে বেশি নড়তেছে একটা কম নড়তেছে, তেমন হলো পেশেন্টের চেস্ট এক্সপানশন নর্মাল বাট নট সিমেট্রিক্যাল, অর্থাৎ চেস্ট মুভমেন্ট রেস্ট্রিক্টেড। যদি ধরেন রাইট সাইডে যদি ইফিউশন থাকে তাহলে কি হবে, দেখা যাবে যে রাইট সাইডে মুভমেন্টটা কম, অথবা লেফট সাইডে যদি কনসলিডেশন থাকে, কলাপস থাকে, ফাইব্রোসিস থাকে, তাহলে আমাকে সেক্ষেত্রে কী হবে, ওই সাইডে মুভমেন্টটা কম হবে, ওই সাইডে মুভমেন্টটা কী হবে, কম হবে। তো সেক্ষেত্রে আমাকে চেস্ট এক্সপান্সিবিলিটি বা সিমেট্রি অফ দ্য চেস্ট মুভমেন্টও আমাকে তিনটা পয়েন্টে দেখতে হবে, একটা হলো অ্যাপেক্স, আরেকটা হলো মিডিল, আর একটা হলো লোয়ার চেস্ট, মিড চেস্ট, আর একটা হলো লোয়ার চেস্ট। তাহলে এই মোটামুটি পালপেশন। এবার হলো পারকাশন। পারকাশনের সমস্যা যেটা হয়, পারকাশনে হলো প্র্যাকটিসের একটা বড় ফ্যাক্টর, পারকাশন কিন্তু প্র্যাকটিস করতে হবে। পারকাশনে আমাদের নড়বে কোন জয়েন্ট, যারা একেবারে নতুন তাদের জন্য বলতেছি, নড়বে হলো রিস্ট। যদি তাদের প্র্যাকটিস নাই তারা এটা ধরে লাগলে প্র্যাকটিস করবেন, এবং এটা এরকম থাকবে, এরকম এই পজিশনে এই। তাহলে এটা প্র্যাকটিসের উপরে, আপনাকে অবশ্যই রিস্ট জয়েন্টে মুভ করাইতে হবে। এলবো জয়েন্ট মুভ করলে এটা কিন্তু হবে না, ঠিক আছে। রিস্ট জয়েন্ট মুভ করলে আপনার অনেক জোরে জোরে শব্দ হবে, এবং পারকাস করে সাথে সাথে আঙ্গুলটা উঠাই ফেলতে হবে, এই ফিঙ্গারটা উঠাই ফেলতে হবে, ঠিক আছে। তাহলে পারকাশন আপনাকে সামনে থেকে পারকাশনের নিয়মের পয়েন্টগুলো একটু একরকম, আর পিছন থেকে পারকাশনের পয়েন্টগুলো একটু অন্যরকম, ঠিক আছে। তাহলে সামনেগুলো বলি, সামনে কোথায় কোথায় পারকাস করব, আমরা একটা পারকাস করবো সুপ্রা ক্লাভিকুলার স্পেসে একটা পারকাস করব, তারপরে ওভার দ্য ক্লাভিকল একটা পারকাস করব, অ্যান্ড দেন ওভার দ্য ক্লাভিকল অ্যান্ড ইনফ্রা ক্লাভিকুলার স্পেসও একটা পারকাস করব, দেন ফ্রম সেকেন্ড টু সিক্স স্টেপ, ফ্রম দ্য সেকেন্ড টু সিক্স ইন্টারকোস্টাল স্পেস। ফ্রন্ট, তাহলে ফ্রন্টের পয়েন্টগুলো আবার বলি পারকাশন, একটা হলো যে সুপ্রা ক্লাভিকুলার স্পেসে, দেন ওভার দ্য ক্লাভিকল ডাইরেক্টলি উইদাউট এনি ফিঙ্গার পারকাস করব, and then percussion over the infraclavicular space, infraclavicular space, then percussion from second to sixth step, 6 intercostal space, second to 6 intercostal space। এই মোটামুটি পয়েন্টগুলো আমরা যেটা সাধারণত প্র্যাকটিস করে থাকি, স্যাররা আমাদেরকে যেটা বলে থাকেন। তাহলে এটা হলো পারকাশন করার সময় কী খেয়াল করব, পারকাশন নোটটা কেমন, রেজোনেন্ট, রেজোনেন্ট আর হাইপার রেজোনেন্ট আর ডাল, ঠিক আছে। ডাল হলো উডি ডাল না স্টোনি ডাল, আসলে উডি ডাল এবং স্টোনি ডাল দু একজন স্যার ছাড়া এটা নিয়ে সাধারণত প্যাচ করেন না। স্টোনি ডাল পাওয়া যায় সাধারণত ইফিউশনে, আর উডি ডাল পাওয়া যায় কনসলিডেশনে, কনসলিডেশন, কলাপস এগুলোতে পাওয়া যায়, বা ফাইব্রোসিসে পাওয়া যায় উডি ডাল। তাহলে ডাল হবে কখন, যদি বাতাস থাকে সেসব ক্ষেত্রে হবে হাইপার রেজোনেন্ট, ঠিক আছে, হাইপার রেজোনেন্ট। আর ডাল হবে বাকি সব কিছুতেই, সেটা কনসলিডেশন হতে পারে, কলাপস হতে পারে, মাস লেশন হতে পারে, ইফিউশন হতে পারে, যেগুলোতে পাওয়া যাবে কি একদম ডাল। ডাল আর ডাল, ডালের মধ্যে বললাম উডি ডাল আর হলো স্টোনি ডাল, অর্থাৎ যেখানে পানি, পানি মনে হলো ওয়াটার হতে পারে, ব্লাডও হতে পারে, অর্থাৎ ইফিউশন এবং হেমোথ্রাক্স হবে স্টোনি ডাল, আর অন্যগুলোতে সেগুলোতে উডি ডাল বা ডাল বললেই চলে। তো আপনাকে ডালটা খেয়াল করতে হবে। এবার হলো ল্যাটারাল সাইড, ল্যাটারাল সাইডের পারকাসটা হলো ফ্রম দ্য অ্যাক্সিলা টু মানে 8 ইন্টারকোস্টাল স্পেস, আমরা সহজ ভাষায় যেটা বলি 3rd to 8 ইন্টারকোস্টাল স্পেস, 3rd to 8 ইন্টারকোস্টাল স্পেস, ঠিক আছে। আমাদের কী করতে হবে, ল্যাটারাল নেওয়ার সময় হাতটা একটু সরাই দিয়ে আমরা পারকাস করব। তাহলে পারকাস করতে হবে এরকম সিমেট্রিক্যালি, অর্থাৎ একবার এই পাশে, একবার এই পাশে, একবার এই পাশে, একবার এই পাশে। অর্থাৎ যদি কোথাও কোনো ফান্ডিংস পাই, তাহলে কিন্তু আমাকে সাথে সাথে আমরা লাগলে 2-1 করে সেখানে রিপিট করে আমরা কম্পেয়ার করে দেখতে পারি যে আমাদের ঠিক আছে কিনা, আমি যে ফান্ডিংসটা পাচ্ছি এটা কারেক্ট অর ইনকারেক্ট। তো সেটা কিন্তু আপনি কম্পেয়ার করার সুযোগ আছে। বাট পারকাশন শেষ করার পরে অসকালটেশন চলে গেলে তাহলে কিন্তু আর কোনো সুযোগ থাকবে না। তাহলে আমি কি বললাম, এখানে পয়েন্টগুলো বলা হয়েছে, আর একটা হলো এখানে 3rd to 8 ইন্টারকোস্টাল স্পেস আমাকে পারকাস করতে হবে। আর একটা আমরা যেটা করবো এখানে সাথে আপার বর্ডার এবার লিভার ডার্নেসটাও দেখে ফেলবো, অর্থাৎ যখন আমি রাইট সাইডে পারকাশন করব তখন আমাকে আপার লিভার ডার্নেস যেখানে আমি পাচ্ছি, যেখানে আমি ডাল পাচ্ছি, সেখানে আমাকে কিন্তু সাথে সাথে ফিঙ্গার রেখে কাউন্ট করে ফেলতে হবে, ঠিক আছে, সাথে সাথে কাউন্ট করে ফেলতে হবে। এটা আসলে প্রসিডিউরের ভিতরে অনেক জায়গায় বলা নাই, তবে স্যাররা এটা পছন্দ করে এবং বললে মনে হয় ভালোই হবে, ঠিক আছে। সুতরাং এটা বলতে হবে সাথে যে আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেসটা আছে কি না, এটা আমাকে এখানে বলে ফেলতে হবে। আরেকটা বিষয় হলো
যদি ফ্রন্ট থেকে আপনাকে এক্সামিন করতে দেওয়া হয় তাহলে আপনি কী কী জিনিস মাথায় রাখবেন। ফ্রন্টের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, সবার আগে মাথায় রাখতে হবে যে এটা কলাপস হওয়ার সম্ভাবনা খুব বেশি। কলাপস, ফাইব্রোসিস, কলাপস এবং ফাইব্রোসিস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি রাইট সাইড থেকে যদি দেওয়া, মানে সামনে থেকে যদি এক্সামিন করতে বলা হয়। কারণ সাধারণত ইফিউশনের ক্ষেত্রে সাধারণত সামনে থেকে বলা হয় না, সামনে থেকে সাধারণত বলা হয় না। আর সাধারণত কলাপস এবং ফাইব্রোসিস, তাহলে সেক্ষেত্রে ট্র্যাকিয়ার দিকে খুব খেয়াল করতে হবে এবং লোকালাইজ কোনো ক্রিপিটেশন আছে কিনা, যেটা ফাইব্রোসিস থাকে, লোকালাইজ কোনো ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড আছে কিনা সেটা খেয়াল। আর একটা কনসোলিডেশন ক্ষেত্রে কিন্তু সামনে থেকে দেওয়া হতে পারে, যেখানে ট্র্যাকিয়া থাকবে সেন্ট্রালি এবং সাথে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড আমরা পেতে পারবো, ঠিক আছে। তাহলে এই হলো পারকাশন নিয়ে কোনো। আর হলো ব্যাকে যদি বলা হয় পারকাস করতে, বাকে বলা হলে তাহলে ওভার দ্য ট্রাপিজিয়াস, কেউ বলে 3টা পারকাস করতে বলে, অনেকেই বলে, আবার কেউ বলে একটা। আসলে এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে যে এই ওভার দ্য ট্রাপিজিয়াসের উপরে আমাকে 3টা বা একটা পারকাস করতে হবে, 3টা বা মিডিয়াল টু ল্যাটারাল পারকাস করতে হবে। এটা অ্যাপেক্স, মেইনলি ওটা অ্যাপেক্স দেখার জন্য। এরপরে আমাকে প্রথমে মিডিয়াল টু ল্যাটারাল, এটা হলো 11th আপ টু দ্য 11 ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত, ফ্রম দ্য অ্যাবভ ডাউনার্স, ফ্রম দ্য 11 টু অ্যাবভ থেকে ডাউনার্স মতো 11 ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত আমাকে পারকাস করে আসতে হবে মিডিয়াল থেকে ল্যাটারাল, এটা খেয়াল করতে হবে। আর একটা হলো যে কোন বরাবর আছে, এটা বলা হয় নাই যে অবশ্যই সামনে পারকাস করবো আমরা মিড ক্লাভিকুলার লাইন বরাবর, মিড ক্লাভিকুলার এবং মিড লাইনের 3 সেন্টিমিটার ভিতরে যেন পারকাশনটা না হয়, 3 সেন্টিমিটার ভিতরে যেন পারকাশনটা না হয়। যদি মিড লাইনে 3 সেন্টিমিটার ভিতরে পারকাশন হয় তাহলে কিন্তু আমরা ডাল পেয়ে যাব, তখন আমার কাছে পারকাশন নোটটা কি ডাল চলে আসবে। সো কেয়ারফুল হইতে হবে যে মিড ক্লাভিকুলার লাইন বরাবর আমি পারকাশনটা করতেছি কিনা। মিড ক্লাভিকুলার লাইন বরাবর যদি পারকাস না করি তাহলে কিন্তু আমি ডাল পেতে পারি। আর হলো পোস্টেরিয়রলি ব্যাক, অর্থাৎ ব্যাকে যদি পারকাস করতে বলা হয় তাহলে স্ক্যাপুলার লাইন বরাবর ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল সাইডে আমাকে যেতে হবে। এই জিনিসটা কিন্তু সারা অনেকে খেয়াল করে, মিডিয়াল থেকে ল্যাটারাল যাব এবং স্ক্যাপুলার উপরে যেন পারকাশনটা না হয়, অথবা ভার্টিব্রার উপরে যেন স্পাইনাস পোস্টার অফ দ্য ভার্টিব্রা এটার উপরে যেন আমার পারকাশনটা না পড়ে, এটাও খেয়াল করতে হবে, ঠিক আছে। তাহলে এগুলো আসলে প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস করে আমাকে এটা অ্যাডাপ্টেশন করে ফেলতে হবে, যে সিমেট্রিক্যাল, বাইলেটারাল এবং এখানে যে প্রসিডিউর, পারকাশনের প্রসিডিউর, যে কোন জয়েন্টটা মুভ করতেছে, এইটা যেন মুভ না করে, এইটা যেন মুভ করে, এগুলো আসলে প্র্যাকটিসের উপরে আপনার পারকাশন করার নিয়ম প্রসিডিউর দেখে স্যারে একটা আইডিয়া করে ফেলবে যে আপনি কতটুকু রুগী দেখছেন, ঠিক আছে। পেশেন্ট দেখতে হবে অবশ্যই, রেসপিরেটরি পেশেন্ট অবশ্যই জন্য আপনাকে বক্ষব্যাধি দিয়ে যাইতে হবে, মাসে 4 সপ্তাহে, প্রতি সপ্তাহে যেতে পারলে তো ভালো, অ্যাটলিস্ট তো মিনিমাম 15 দিন অন্তর যেতেই হবে, অ্যাটলিস্ট 15 দিন পর আপনাকে যেতেই হবে, ঠিক আছে। ওকে, দেন আমার লাস্ট পয়েন্ট আসতেছে কি অসকাল্টেশন, ঠিক আছে। তাহলে অসকাল্টেশনে আমরা কী পয়েন্ট দেখবো সেটাকে একটু দেখি। আমরা অসকাল্টেশন দেখবো হলো, প্রথমে দেখবো হলো ব্রেথ সাউন্ড, সবার আগে কী দেখবো আমরা ব্রেথ সাউন্ড, সবার আগে দেখবো আমরা হলো ব্রেথ সাউন্ড। তখন ব্রেথ সাউন্ডটা কেমন, নর্মাল, ভেসিকুলার। তারপর দেখবো হলো ভোকাল রেজোনেন্স, আর হলো অ্যাডেশন। এটা হলো ইসের কথা, ম্যাকলিওডসের অনুযায়ী এই সিকোয়েন্সটা আমি নিয়ে আসছি। তো আমরা সাধারণত ভোকাল রেজোনেন্সটা সবাই লাস্টে দেখে থাকি, সেটা আপনাদের চয়েস, সেটা আপনি করতে পারেন, বাট ম্যাকলিওডসের যেভাবে আছে সেভাবে বললাম। তাহলে লিসেন উইথ পেশেন্ট রিল্যাক্স অ্যান্ড ব্রিদিং ডিপলি থ্রু হিজ ওপেন মাউথ, অর্থাৎ পেশেন্টকে বলতে হবে আপনি মুখ হা করে বড় বড় শ্বাস নেন, মুখ হা করে বড় বড় শ্বাস নেন। তাহলে কী পয়েন্ট দেখবো বললাম, ঠিক আছে। এবং প্রলং পিরিয়ড যাবত আমি কী অ্যাভয়েড আস্কিং ব্রেথ ডিপলি ফর প্রলং পিরিয়ড, বারবার করে অনেক সময় নিয়ে কথা বলতে না করে দেবো, ঠিক আছে। এবার হলো অসকাল্টেড ইচ সাইড, বারবার করে অপোজিট সাইডটা আমরা অসকাল্টেড করব। কম্পেয়ারিং ফাইন্ডিংস ওভার লার্জ নাম্বার ইকুইভ্যালেন্ট পজিশন টু ইনশিওর দ্যাট ইউ ডু নট মি, অর্থাৎ বারবার করে আমাকে যেখানে মনে হয় ফাইন্ডিংস আছে সেখানে আমি বারবার করে দেখব এবং অপোজিটের সাথে কম্পেয়ার করব। পয়েন্টগুলো কী হবে, অ্যান্টিরিয়রলি হলো ফ্রম অ্যাবভ দ্য ক্লাভিকল ডাউন টু দ্য 6 ribs, ক্লাভিকলের উপর থেকে 6 rib পর্যন্ত, ল্যাটারালি অ্যাক্সিলার টু 8 rib পর্যন্ত, পোস্টেরিয়রলি ফ্রম অ্যাপেক্স টু 11th rib পর্যন্ত, মানে অ্যাপেক্স টু 11th rib পর্যন্ত, ঠিক আছে। কী দেখবো, একটা হলো যে ব্রেথ সাউন্ডটা দেখবো, তারপর হলো ভোকাল রেজোনেন্সটা দেখবো, এরপর হলো অ্যাডেড সাউন্ডটা দেখবো, ঠিক আছে। অ্যাডেড সাউন্ডের মধ্যে যে কী আসতে পারে, যে একটা পেশেন্টের ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড থাকতে পারে, ঠিক আছে, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড থাকতে পারে, তো রঙ্কাই থাকতে পারে, হুইস থাকতে পারে, প্লুরাল ডাব থাকতে পারে, ঠিক আছে, এগুলো সব থাকতে পারে। তাহলে একটা হলো যে ব্রেথ সাউন্ডটা কেমন, ভেসিকুলার, নর্মাল ভেসিকুলার হতে পারে, এবং এটা কী হতে পারে ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন হতে পারে।
এরপর হলো ভোকাল রেজোনেন্সটা কি নর্মাল হতে পারে, ইনক্রিজ হতে পারে, ডিক্রিজ অথবা অ্যাবসেন্ট। তাহলে ভোকাল রেজোনেন্স বাড়া এবং কমা সাথে আমার মিল আছে কিসের, ভোকাল রেজোনেন্স বাড়বে কিসের, যেসব সলিড স্ট্রাকচার। সলিড স্ট্রাকচার মানে হলো কনসোলিডেশন, অথবা যদি ইয়ে থাকে পেশেন্টের যদি ফাইব্রোসিস হয় সেখানে কী হবে, ভোকাল রেজোনেন্সটা বাড়বে। আদার কন্ডিশন যেমন নিউমোথরাক্স, কলাপস উইদাউট মানে কমপ্লিট যদি কলাপস হয় সেখানে কি ভোকাল রেজোনেন্স ডিক্রিজ অথবা অ্যাবসেন্ট থাকবে, ঠিক আছে। তারপর যদি মাস লিশন হয় সেখানেও কি ভোকাল রেজোনেন্সটা ডিক্রিজ হবে। তারপর অ্যাড্রেস সাউন্ডটা আমি খুঁজবো, রঙ্কাই, এটা কি যদি হাই পিচ অথবা লো পিচ হতে পারে, লোকালাইজ অথবা জেনারেলাইজ হতে পারে, অথবা প্লুরাল ডাব থাকতে পারে, কিভিটেশন থাকতে পারে, ঠিক আছে। আর হলো যে যেখানে আমি ধরেন আমি এখন হলো অস্কারেটেড করলাম, করার পরে আমি দেখব কি, করার পরে আমি যদি দেখলাম যে কোথাও ইয়ে আছে, ক্রিপিটেশন আছে, সেটা ক্রিপিটেশনটা ইউনিলেটারাল হতে পারে, বায়োলেটারাল হতে পারে। যেখানেই ক্রিপিটেশন পাবো সেখানে আমি স্ট্রোকটা থামাবো, স্ট্রোক থামায়া পেশেন্টকে বলবো একটা কাশি দেন। কী করবো, সেখানে বলবো পেশেন্টকে কাশি দিতে বলবো, বলবো জোরে একটা কাশি দেন। কাশি দেওয়ার পরে আমি দেখব যে এই ক্রিপিটেশনটা অল্টার হচ্ছে নাকি আগের মতোই আছে না একই রকম আছে, অর্থাৎ কাফের সাথে কি চেঞ্জ হয়েছে অথবা চেঞ্জ হয় না। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রিপিটেশন যেখানেই পাবেন সাথে সাথে পেশেন্টকে বলতে হবে যে আপনি স্টেথোর আপনি সরায় নেবেন, নিয়ে বলবেন যে এটা কাশি দেন। কাশি দেওয়ার পরে পেশেন্টকে বলতে হবে যে চেঞ্জ হয়েছে কিনা। অর্থাৎ ক্রিপিটেশন চেঞ্জ হবে কিসে, একটা হলো যে ব্রঙ্কেটিসিসে, যেখানে সাধারণত কোর্স ক্রিপিটেশন পাওয়া যায় এবং অল্টার্ড উইথ কাফিং। আরেকটা হলো ডিপিএলডি, সেখানেও আমরা কী পাই, সাধারণত বায়োল্যাটারাল ইনস্পিরেটরি ফাইন ক্রিপিটেশন পাই, বায়োল্যাটারাল ইনস্পিরেটরি ফাইন ক্রিপিটেশন পাই দ্যাট ডাজ নট অল্টার্ড উইথ কাফিং। এটা কিন্তু স্যাররা আপনাকে খেয়াল করে। অর্থাৎ আপনি যদি ধরেন এখন পেলেন বায়োল্যাটারাল ক্রিপিটেশন পেলেন, ঠিক আছে, বায়োল্যাটারাল ক্রিপিটেশন পেলেন, স্যাররা যেটা করে তখন আপনাকে দেখতে হবে যে পেশেন্টের বায়োল্যাটারাল ক্রিপিটেশনের সাথে কি অল্টার উইথ কাফিং আছে কিনা। তার মানে অল্টার উইথ যদি কাফিং না হয় তার মানে আমাদের মোস্ট লাইকলি ডায়াগনোস হলো ডিপিএলডি। অর্থাৎ ডিপিএলডি তখনও কিন্তু আপনাকে ডিপিএলডি যখন আপনি এক্সামিন করবেন সাথে সাথে কিন্তু পেশেন্টকে আপনাকে খেয়াল করতে হবে যে পেশেন্টের কোনো ধরনের কন্টিনিউয়াস ডিজিজ আছে কিনা, অর্থাৎ রিমোটয়েড হ্যান্ড আছে কিনা, গর্টনস প্যাপুল আছে কিনা। কেন, যে আমার ডিপিএলডি কারণটাও কিন্তু তাকে বলতে হবে স্যারকে, যে আপনি যে বলতেছেন ডিপিএলডি কারণটা কি, এটা কি আইপিএফ না আদার কজ অফ ডিপিএলডি, ঠিক আছে। যদি ক্লাবিং থাকে তাহলে মোস্ট লাইকলি আইপিএফ, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। আর যদি দেখেন না পেশেন্টের রিমোটেড হ্যান্ড আছে, গর্টনস প্যাপুল আছে, অন্য কোনো ফিচার আছে কানেক্টেড টু ডিজিজ, তাহলে তো আপনি বলতে পারবেন যে না পেশেন্টের আইপিএফ মানে তার ডিপিএলডি অথবা আইএলডি ডেভেলপ করছে ডিউ টু দিস কজ। সেটা সিস্টেমিক স্ক্লেরোসিস হতে পারে, এসিলি হতে পারে, আরএ হতে পারে, অথবা এমসিডিডি হতে পারে, অথবা পলিমায়োসাইটিস অথবা ডার্মাটোমায়োসাইটিসের কারণেও হইতে পারে। আর ওটা হলো পোস্ট ট্রাসিভ ক্রিপিটেশন, যেটা আমরা আগে খুব বেশি বলা হইতো, এখন স্যার একটু কম বলেন, যে কাশি দেওয়ার পরে দেখা গেল যে ক্রিপিটেশন ব্যাক করছে, কাশি দেওয়ার পরে ক্রিপিটেশন ব্যাক করলো, আগে ক্রিপিটেশন ছিল না। তাহলে এটা মেনলি পাওয়া যায় কিসে, টিবিতে পাওয়া যায়, পালমোনারি টিউবারকুলোসিসে পাওয়া যায় পোস্ট ট্রাসিভ ক্রিপিটেশন। আচ্ছা, এখন হলো ভোকাল রেজোনেন্স নিয়ে কিছু কথা বলি। যে ভোকাল রেজোনেন্স সাধারণত ইনক্রিজ করবে কিসে, একটা হলো কনসোলিডেশন, তারপর যদি ফাইব্রোসিস হয় অথবা পেশেন্টের যদি কলাপস উইথ প্যাটেন্ট ব্রঙ্কাস, এগুলোতে কী হবে, ভোকাল রেজোনেন্সটা ইনক্রিজ করতে পারে। যদি ভোকাল রেজোনেন্স যখন ইনক্রিজ করবে তখন আমরা কি হুইসপারিং পেক্টোরিলিকুইটাও দেখতে পারি, ঠিক আছে। হুইসপারিং পেক্টোরিলিকুইটাও আমরা দেখতে পারি, যে কলাপসে সাধারণত পাওয়া যায়। ওকে, তাহলে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন অ্যান্ড অসকাল্টেশন। আমরা এখন তাহলে অনেক সময় সারা জিজ্ঞেস করে ব্রিদিং প্যাটার্ন নিয়ে জিজ্ঞেস করতে পারে, যে দুইটা ব্রিদিং প্যাটার্ন আমি লিখে নিয়েছি, এটা কুসমাল ব্রিদিং আর হলো চিন স্ট্রোক ব্রিদিং। কুসমালটা ব্রিদিংটাকে ডিপ শাইনিং রেসপিরেশন, বড় বড় শ্বাস নেবে, যেমন এটা অ্যাসিডোসিস, যে কোনো অ্যাসিডোটিক কন্ডিশনে ডিপ শাইনিং র্যাপিড রেসপিরেশন অ্যাট রেগুলার রেট, ঠিক আছে, বড় বড় শ্বাস নেবে, ডিপ শাইনিং র্যাপিড রেসপিরেশন রেগুলার রেট ডিউ টু স্টিমুলেশন অফ দ্য রেসপিরেশনটা কজ মেটাবলিক ডায়াবেটিক অ্যাসিডোসিস, রেনাল ফেইলিওর, সিভিয়ার রেসপিরেটরি ফেইলিওর অ্যান্ড হেপাটিক ফেইলিওর, এগুলোতে যে কোনো সেগুলো হলো কুসমাল ব্রিদিং। আর চিন স্ট্রোকটা কি, হাইপার এপনিয়া ফলোড বাই এপনিয়া, অর্থাৎ এই শ্বাস বন্ধ হয়ে যাবে আবার, এটা হলো কি চাইন স্ট্রোক ব্রিদিং, ঠিক আছে। এটা হবে কি যে কোনো খারাপ কন্ডিশন, আসলে চাইন স্ট্রোক ব্রিদিং মানে মৃত্যুর আগে যে কন্ডিশনটা হয়, যেমন অ্যাকুট এলভিএফ, কমা হয়, যদি পন্টাইন হেমোরেজ যদি হয়, নার্কোটিক ড্রাগ পয়জনিং যদি হয়, এগুলাতে চাইন স্ট্রোক ব্রিদিং হয়, হাইপার এপনিয়া ফলোড বাই এপনিয়া। তো এটা অনেক সময় সারা জিজ্ঞেস করে, সেই জন্য একটু বলে দিলাম এখানে। আচ্ছা, ট্র্যাকিয়া কোন সাইডে ডেভিয়েশন বলছি, যে সেম সাইডে ডেভিয়েশন হবে কি কলাপস, ফাইব্রোসিস
নিউমোনেক্টমি অথবা অ্যাজেনেসিস যদি থাকে, অপোজিট সাইডে যাবে প্লুরাল ডিফিউশন এবং নিউমোথোরাক্সে। আচ্ছা, ব্রঙ্কিয়াল ব্রেথ ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডটা কোনটা, যেটা ট্র্যাকিয়ার উপরে যদি আমি স্টেজে বসায় কানে শুনি যে সাউন্ডটা শোনা যায়, ওইটাই ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। তাহলে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড দুই ধরনের, হাই পিচ আর হলো লো পিচড। তো হাই পিচ পাওয়া যায় কি কনসোলিডেশন অ্যান্ড কলাপস উইথ প্যাটেন্ট ব্রঙ্কাস, কলাপস উইথ প্যাটেন্ট ব্রঙ্কাসে। আর লো পিচ পাওয়া যায় 3C, কনসোলিডেশন, কলাপস অ্যান্ড ক্যাভিটি। ঠিক আছে, লো পিচ পাওয়া যায় কিসে, ক্যাভিটেশনে, লো পিচটা পাওয়া যায় ক্যাভিটেশনে। তাহলে যদি এত কিছু না বলতে পারি যে শুধু ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডের কারণ কি, তাহলে 3C, কনসোলিডেশন, কলাপস উইথ প্যাটেন্ট ব্রঙ্কাস, আর হলো ক্যাভিটি। ঠিক আছে, আর হলো ভেসিকুলার প্রলং এক্সপিরেশন, কারণ কি, একটা হলো অ্যাজমা আর একটা হলো সিওপিডি। এবার আমরা কিছু অ্যারের সাউন্ড পেতে পারি, তার ভিতরে হলো যে প্লুরাল রাব পেতে পারি, ক্রিপিটেশন অথবা রঙ্কাই। প্লুরাল রাবটা কি হার্শ স্ক্র্যাচি। ঠিক আছে, একটা কাপড়ে একটা ঘষে যেরকম ওরকম পাওয়া যায়, অনেক সময় দেখালো যে কোনো সাউন্ড নাই, শুধুমাত্র প্লুরাল রাব আছে। তাহলে প্লুরাল রাব থেকে পেরিকার্ডিয়াল রাব ডিফারেন্সিয়েট কেমনে করব, পেশেন্টকে বলবো যে শ্বাসটা বন্ধ রাখেন। ঠিক আছে, সো আপনি একটা এক্সামিন করতেছেন, পালপেশন করে ফেলছেন, অসকালটেশন করে ফেলছেন, তেমন কিছু পাচ্ছেন না, লাস্টে যে দেখলেন যে বেজের দিকে যে বা একটা নির্দিষ্ট জায়গায় স্ক্রাচি লেদারি একটা সাউন্ড পাওয়া যাচ্ছে, এটা হইতে পারে। তখন আমার প্রথম ডায়াগনোস হলো প্লুরাল রাব অথবা পেরিকার্ডিয়াল রাব। তার ডিফারেন্সিয়েটিং পয়েন্টটা কি, ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হলো পেশেন্টকে বলবো যে আপনি শ্বাসটা বন্ধ রাখেন। শ্বাস বন্ধ রাখলে যদি সাউন্ডটা চলে যায়, তার মানে হলো এটা প্লুরাল রাব। আর যদি দেখা যায় না শ্বাস বন্ধ রাখার পরেও ইয়েটা আছে, মানে সাউন্ডটা রয়ে গেছে অ্যাবনর্মাল সাউন্ডটা, তার মানে হলো এটা পেরিকার্ডিয়াল রাব। এটা তার মানে হলো এটা পেরিকার্ডিয়াল রাব। ওকে, তো এটা বলা হয়েছে। আর হয়তো ক্রিপিটেশন রঙ্কায়, ক্রিপিটেশনের কথা বললাম যে ক্রিপিটেশনটা হতে পারে ইউনিলেটারাল হতে পারে, বায়োলেটারাল হতে পারে, লোকালাইজ ক্রিপিটেশন হতে পারে। লোকালাইজ ক্রিপিটেশন কিছু পাবো, একটা হলো যদি লোকালাইজ ফাইব্রোসিস পাওয়া যায় সেখানে আমরা ক্রিপিটেশন পেতে পারি, অথবা যদি পেশেন্টের লোকালাইজ ব্রঙ্কিটিসিস সেখানে আমরা ক্রিপিটেশন পেতে পারি, অথবা কিসে পেতে পারি, নিউমোনিয়া উইথ রিজলভিং স্টেজ। নিউমোনিয়া যদি রিজলভিং স্টেজে থাকে সেখানেও আমরা লোকালাইজ ক্রিপিটেশন পেতে পারি। ওকে, তাহলে আমরা কিছু ডেফিনিট নিয়ে আলাপ করবো, আসলে ডেফিনিট ফিচার নিয়ে, যেসবগুলো আমরা ডেফিনিট যে ফিচারগুলো পেতে পারি আমাদের আসলে বলাটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আরেকটা কথা হলো শর্ট কেসের ক্ষেত্রে আপনি যখন অবশ্যই খেয়াল করতে হবে যে আপনি পেশেন্টের ডাইন সাইডে দাঁড়াইছেন কিনা, এটা হলো ভেরি ইম্পর্টেন্ট, যে পেশেন্টের ডাইন পাশে দাঁড়াইছেন, পেশেন্টের কাছে পারমিশন নিয়েছেন কিনা। এবং আরেকটা হলো যখন আপনি এক্সামিনেশন শেষ করলেন পেশেন্টের দিকে তাকানো যাবে না। ঠিক আছে, এক্সামিনেশন শেষ করার পরে আপনাকে অবশ্যই সাথে সাথে পেশেন্টকে লাগলে পিছনে পাঠিয়ে দিবেন, পেশেন্টের কথা আপনাকে ভুলে যেতে হবে। ভুলে যেতে হবে মানে হলো পেশেন্টের দিকে আর তাকানো যাবে না। স্যারের আপনি যখন এক্সামিনেশন শেষ করছেন আর পেশেন্টের এরকম তাকাইলেন, পেশেন্ট এখানে শোয়া আছে, কথা আপনি এদিকে তাকাচ্ছেন এরকম করা যাবে না। আপনাকে স্যারের চোখে চোখ রেখে বলতে হবে যে স্যার মাই ফাইন্ডিংস ইজ, স্যার যদি পেশেন্টের যদি প্লুরাল ডিফিউশন হয় রাইট সাইডেড, স্যার অন এক্সামিনেশন অফ দ্য চেস্ট ফ্রম দ্য ব্যাক অফ দিস পেশেন্ট রিভিউস there is shape of the chest is normal and there is no bony deformity and no engorged vein is seen, no scar mark is present. Chest movement is restricted from the right side and vocal phymitus is reduced from the right 6 intercostal space and below downwards, and vocal resonance and auscultation. Percussion is dull, stony dull from the right 6 intercostal space and below downwards, and auscultation bass sound is vesicular in all space but reduced on the right intercostal space and below downwards, and no other added sound is present. So with these findings my diagnosis is a case of right sided pleural effusion, right sided pleural thickening or mass lesions, or right sided lower lobe collapse or right sided lower lobe collapse. So আপনাকে অবশ্যই ডিডি বলতে হবে, কারণ আপনাকে তো আপনি সেখানে বলতে পারেন। আরেকটা যেটা আপনি ডায়াগনোসিস না বলতে পারেন যে স্যার আই ওয়ান্ট টু এক্সামিন 11, তো এক্সামিন কি দেখতে চাই, আই ওয়ান্ট টু সি দ্য ট্র্যাকিয়াল পজিশন। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য এটাই, আমরা অনেক সময় যেটা করি এক্সামিনেশন করার পরে পেশেন্টের দিকে তাকাই, পেশেন্টের দিকে কিন্তু আর তাকানো যাবে না। ইটস এ ভেরি ব্যাড হ্যাবিট এবং স্যারও খুব ইরিটেট হন। ঠিক আছে, এবং দেখা গেলো যে আপনি পেশেন্টের তাকাচ্ছেন, স্যারও তাকাইলো, তো স্যারের চোখ তো মানে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন চোখ। ঠিক আছে, স্যার যদি এমন একটা ফাইন্ডিং স্যারে খেয়াল করে ফেললো যেটা আপনি মিস করছেন এবং আপনি সেটা বলতেছেন না, তাহলে কিন্তু আপনাকে ওখানে একটা বড় ট্রাবলে পড়ে যাবেন। সো আপনি স্যারের দিকে যখন তাকায় কথা বলবেন, স্যারও আপনার দিকে তাকায় কথা বলবে।
স্যার কিন্তু কখনোই পেশেন্টের দিকে তাকাবে না। সো আপনি যেটা বলবেন যদি রাইট হয় তাহলে স্যারে কিন্তু সেটা মেনে নেবে। তাহলে আমরা পুনর রিভিশন নিয়ে চিন্তা করি, তাহলে ইন্সপেকশন রেস্ট্রিক্টিভ মুভমেন্ট দ্যার ইজ এ পাংচার মার্ক, আমরা পয়েন্টগুলো উল্লেখ করবো না, আমরা একবারে বলে ফেললো। পালপেশন হলো ট্র্যাকিয়া অ্যান্ড অ্যাভেজ বি শিফটেড টু দ্য লেফট সাইড, ভোকাল ফিমিটাস রিডিউসড অর অ্যাবসেন্ট ইন দ্য লেফট সাইড। তারপর হলো পারকাশন হলো স্টোনে ডাল এবং অক্সকালটেশন বেসড অন ডিমিনিশ আর অ্যাবসেন্ট, ভোকাল রেজোনেন্স ডিমিনিশ আর অ্যাবসেন্ট। তাহলে তখন আমি বলবো যে আই হ্যাভ সাম ডিফারেন্সিয়াল অ্যাট ইসমে কেজ অফ প্লুরাল এফিশন, থেকেন প্লুরা মাসলেশন অথবা কলাপস। তখন বলবো যে আপনি কী করতে চান, স্যার আই ওয়ান্ট টু এক্সামিন দ্য পজিশন অফ দ্য ট্রাকিয়া অ্যান্ড পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট। কেন? ইন কেস অফ প্লুরাল এফিশন পজিশন অফ দ্য ট্রাকিয়া উইল বি শিফটেড টু দ্য অপোজিট সাইড, বাট ইন কেস অফ প্লুরাল থিকেনিং or mastition, trachea will be central, but in case of collapse trachea can be deviated to the same side. So এটা আমি বলবো যে স্যার আমি পজিশন অফ দ্য ট্র্যাকিয়া দেখতে চাই। তখন যদি বলে আচ্ছা ঠিক আছে আপনি ভালো কথা দেখতে যাচ্ছেন, মনে করেন যে ট্র্যাকিয়া অপোজিট সাইড ডিভিশন, তাহলে ইফিউশন। এর সাথে আপনি বলতে পারেন সময় যে স্যার আই ওয়ান্ট টু আর কিছু করতে চান, যে স্যার আই ওয়ান্ট টু সি রিলেভেন্ট। রিলেভেন্ট মানে হলো লিম্ফ নোড দেখতে চাই স্যার, পেশেন্টের লিম্ফ নোডটা দেখতে যাচ্ছি, পেশেন্টের ক্লাবিং আছে কিনা দেখতে চাই, এনিমিয়া আছে কিনা এগুলো আমি দেখতে যাচ্ছি। কেন? পেশেন্টের কজ, অর্থাৎ কজ কি নিউমোনিয়া না ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। কারণ ইসের মোস্ট কমন কজ কি বাংলাদেশের প্রেক্ষাপটে প্রধান কারণ হলো ইফিউশনের, এটা হলো নিউমোনিয়া, আটা হলো কি ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, আর হইতে পালমোনারি ফাইব্রোসিস একটা কারণ, আর কিছু রেয়ার কারণও আছে। তাহলে আমরা তাহলে এগুলো আমি চিন্তা করতে পারি যে আমি রিলেভেন্ট কী দেখতে চাই। রিলেভেন্ট হলো ট্র্যাকিয়া দেখবো, সাথে আমি জেনারেল এক্সামিনেশন করবো। জেনারেল এক্সামিনেশন কী কী দেখবো? অ্যানিমিয়া দেখবো, পেশেন্টের ক্লাবিং আছে কিনা দেখবো, তারপর সাইনোসিস আছে কিনা দেখতে চাই, আর হলো লিম্ফ নোড এক্সামিনেশন মাস্ট। তো অনেক সময় আমার ইফিউশনের উপরে কিছু ফান্ডিংস পেতে পারি, যেমন হলো ব্রঙ্কিয়াল ব্রেসন পেতে পারি, ইনক্রিজ ভোকাল রেজোনেন্সটা পেতে পারি, হুসপারিং পেক্টোরিয়ালি কুই পেতে পারি, অথবা প্লুরাল রাবও পেতে পারি। যদি থাকে সেটা আমরা উল্লেখ করব, ঠিক আছে? তাহলে অনেক সময় শুধুমাত্র রাইট সাইডে প্লুরাল ইফিউশনের কিছু কারণ চলে আসে, শুধুমাত্র রাইট সাইডে প্লুরাল ইফিউশনের কারণ, আদার কারণ তো আছেই, যেমন ইউমোনিয়া, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, তারপর হলো পালমোনারি ফাইব্রোসিস, এগুলো তো আছেই। সাথে পাশাপাশি কিছু শুধুমাত্র রাইট সাইডে প্লুরাল এফিউশন করে এমন কিছু কারণও একটু জেনে রাখা ভালো, যেমন লিভার অ্যাবসেস, তারপর হলো মিক্স সিনড্রোম, আর হলো ডেঙ্গু হেমোরেজিক ফিভার। আর লেফট সাইডে প্লুরাল এফিউশন হইতে পারে শুধুমাত্র লেফট সাইডে প্লুরাল এফিউশনই করে সাধারণত এগুলোতে, যেমন হলো যে অ্যাকুট প্যানক্রিয়াটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডেজলার সিনড্রোম, অথবা ইসোফেজিয়াল রাপচার। তখন জিজ্ঞেস করতে পারে স্যার আচ্ছা ঠিক আছে আপনি এটা তো বললেন যে ইফিউশন হতে পারে, মাস্টেশন হতে পারে, কলাপস হতে পারে, ইনভেস্টিগেশন কী করবেন? তখন বলতে হবে যে স্যার আই ওয়ান্ট টু এক্সামিন শুধুমাত্র চেস্ট এক্সরে করতে চাই। তখন বলে যে না ইফিউশন এত বেশি হয় না, অল্প ইফিউশন, যেটা চেস্ট এক্সরেতে নাও আসতে পারে। তখন আপনি কী করবেন? তখন বলবো যে স্যার ল্যাটারাল ডিকিউবিটাস ভিউ করতে পারি, চেস্ট এক্সরে ইন ল্যাটারাল ডিকিউবিটাস ভিউ এটা আমরা করতে পারি। আর কি করতে পারি? আর হলো আলট্রাসোনোগ্রাম অফ দ্য লোয়ার চেস্ট করতে পারি, ঠিক আছে? যে একদম স্মল ইফিউশন, তখন কী করতে পারি? আলট্রাসোনোগ্রাম অফ দ্য লোয়ার চেস্ট, ঠিক আছে? তাহলে ক্লিনিক্যালি আমাকে বুঝতে হলে 500 ml ফ্লুইড থাকতে হবে। ক্লিনিক্যালি আমাকে বুঝতে হলে অ্যাটলিস্ট 500 ml। এক্সরেতে বুঝতে হলে 200 ml লাগবে, নর্মাল যে এক্সরেটা করা হয় পিএ ভিউ। আর ল্যাটারাল ডিকিউবিটাস ভিউতে আমরা 100 ml পর্যন্ত বেচতে পারি। আর 100 ml এর নিচে যদি পানি থাকে 20 থেকে 25 ml, সেটা আলট্রাসাউন্ডের মাধ্যমে বোঝা যেতে পারে। তো এটা অনেক সময় জিজ্ঞেস করে, আমাকেও জিজ্ঞেস করতে হবে পরীক্ষায়। তো আচ্ছা, আরেকটা হলো অনেক সময় জিজ্ঞেস করে আচ্ছা ঠিক আছে মনে করো তুমি পানিটা বের করলা, এটা হেমোথোরাক্স মানে লাল রঙের বের হলো, অর্থাৎ হেমোথোরাক্স। স্যার জিজ্ঞেস করলো যে হেমোথোরাক্সের কারণ কী কী? দেখো লাল ফ্লুইড বেরোচ্ছে, ব্লাডের মতো পানি বেরোচ্ছে, সেটা কিছু কারণ বলো তো। তখন আপনাকে একটা মতো ট্রমা মানে হলো যে আপনি যে বের করছি, বের করার কারণে এটা ট্রমাটিক হতে পারে। আর কি কারণ হতে পারে? এটা হলো ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, প্লুরাল মেজোথেলিওমা, তারপরে পালমোনারি ইনফেকশন, আদার্সের মধ্যে এসএলই লিম্ফোমা, অ্যাকুট প্যানক্রিয়াটিস, ঠিক আছে? এগুলোর কারণে কি হতে পারে? হতে পারে হেমোথোরাক্স। এখান থেকে কিছু কোশ্চেন আপনি করতে পারেন যে প্লুরাল ফ্লুইডের আমরা এক্সোরেটিভ না ট্রানজোরেটিভ, এটা বোঝার উপায়টা কি? তখন আমরা বলি প্লুরাল ফ্লুইডের কী করি, প্রোটিন লেভেলটা দেখি। আর একটা ক্রাইটেরিয়া আমরা ফলো করি, সেগুলো হলো কি লাইটস ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়া অনেক সময় জিজ্ঞেস করে যে লাইটস ক্রাইটেরিয়া, যেটা দিয়ে আমরা এক্সোরেটিভ না ট্রানজোরেটিভ ডিফারেন্সিয়েট করতে পারি, ঠিক আছে? তাহলে অনেক সময় স্যারা জিজ্ঞেস করে ফেলে যে এটা এক্সোরেটিভ না ট্রানজোরেটিভ বোঝার উপায়টা কি, বা ইনভেস্টিগেশন কী করবেন? এটা আসলে থিওরিটিক্যাল। ইনভেস্টিগেশন তো অনেক কিছু ইনভেস্টিগেশন আসলে করা যায়, সিবিসি করা যায়, সিবিসি উইথ এএসআর করা যায়, স্পুটাম ফর এফবি, তাই না? আর তাহলে প্লুরাল ফ্লুইডের আমরা কী করতে পারি? প্লুরাল ফ্লুইডের মধ্যে আমরা যেটা লাইটস ক্রাইটেরিয়া, এটা স্যার এখন জিজ্ঞেস করে, সেটার ক্রাইটেরিয়া মনে রাখতে হবে যে প্লুরাল ফ্লুইড প্রোটিন ডিভাইডেড বাই সিরাম প্রোটিন রেশিও যদি 0.5 উপরে থাকে, অর্থাৎ প্লুরাল ফ্লুইডের প্রোটিন সিরাম প্রোটিনের চেয়ে অর্ধেকের বেশি হয়, তাহলে এক্সোরেটিভ। যে কোনো একটা ক্রাইটেরিয়া ফুলফিল করলেই হবে। আর ধর এলডিএইচ যদি প্লুরাল ফ্লুইড এলডিএইচ অ্যান্ড
সিরাম এলডিএইচ যদি করা হয় এটা যদি 0.6 এর উপরে থাকে এবং পুলার ফ্লুইডের এলডিএইচ যদি 2/3 অফ দ্য আপার লিমিটস অফ নর্মাল ভ্যালু অফ দ্য সিরাম এলডিএইচ, তাহলে যে কোনো একটা ক্রাইটেরিয়া ফুলফিল করলে এটা আমরা বলবো যে এটা এক্সোডেটিভ, ঠিক আছে। এরপর হলো এখানে একটা কন্ট্রোভার্সি আছে যে একটা লোক যদি অনেক দিন যাবত ডায়াবেটিক্স পায়, অনেক দিন যাবত যদি ডায়াবেটিক্স পায় সেক্ষেত্রে কিন্তু এই এলডিএসটা বেড়ে যেতে পারে। অর্থাৎ আমাকে ডায়াবেটিক্স খাওয়া পেশেন্ট, তার জন্য কিন্তু এই লাইটস ক্রাইটেরিয়াটা অনেক সময় হবে না, ইফেক্টিভ হবে না। তখন আমরা কি করি, তখন আমরা প্লুরাল ফ্লুইড প্রোটিন অ্যান্ড সিরাম প্রোটিন রেশিও, ঠিক আছে, প্লুরাল ফ্লুইড প্রোটিন অ্যান্ড সিরাম প্রোটিন রেশিও করি, বা প্লুরাল ফ্লুইড এবং সিরাম প্রোটিন মাইনাস করি, মানে স্যাক করা হয় আর কি, সিরাম না, এখানে প্লুরাল ফ্লুইড প্রোটিন মাইনাস সিরাম প্রোটিন যদি করা হয়, সেটা যদি 3.1 নিচে থাকে, 3.1, তাহলে এটা এক্সোডেটিভ, ঠিক আছে। 3.1 এর নিচে থাকে তাহলে এটা এক্সোডেটিভ। তাহলে সেটা যারা ডায়াবেটিক্স খাচ্ছে প্রলং পিরিয়ড তাদের জন্য ওইটা ফলো করতে হবে, প্লুরাল ফ্লুইড প্রোটিন মাইনাস সিরাম প্রোটিন, এটা দেখতে হবে আর কি। এই যে ডিফারেন্সটা, এই গ্যাপটা দেখে আমাকে এক্সোডেটিভ কিনা এটা করতে হবে। আর একটা কী করতে পারি, প্লুরাল ফ্লুইডের অ্যাডা দেখতে পারি, তাই না, অ্যাডা লেভেল দেখতে পারি। অ্যাডা যদি 43-এর উপরে থাকে প্লুরাল ফ্লুইডের তাহলে এটা মোর ইন ফেভার অফ টিউবারক্লোসিস। তাহলে এই প্লুরাল ফ্লুইড দিয়ে সাধারণত আর কী করতে পারি, কারণ প্লুরালিফিকেশনের কারণ কি, কারণ প্লুরালিফিকেশনের প্রধান কারণই হলো ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, এটাই হলো অন্যতম প্রধান কারণ। তখন জিজ্ঞেস করতে পারি যে এখানে যদি প্লুরালিফিকেশন হয় তখন কী করতে পারি, তখন আমরা প্লুরোডেসিস করতে পারি, প্লুরোডেসিস করে আমরা এটা মেডিকেল থেরাপি অথবা সার্জারি দুইটার মাধ্যমে প্লুরোডেসিসটা করতে পারি। ওকে, এবার হলো ব্রঙ্কেটিসিস, এটা একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট, কিন্তু এটা একটা শর্ট কেস। এটা ব্রঙ্কেটিসিস যদি প্রেজেন্ট বলা হয়, ব্রঙ্কেটিসে কী পাওয়া যায়, সাধারণত পাওয়া যায় হলো ব্রেথ সাউন্ড ভেসিকুলার থাকবে, ভোকাল রেজোনেন্স, পারকাশন নোট তো সবই নর্মাল থাকবে, বাট এই ক্রিপিটেশন পাওয়া যাবে, কী যাবে, মাল্টিপল কোর্স ক্রিপিটেশন পাওয়া যাবে। এটা হইতে পারে রাইট সাইড অথবা লেফট সাইড হইতে পারে অথবা বায়োলেটারাল হইতে পারে, ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা অল্টার্ড বাই কাফিং, এবং এর সাধারণত ক্লাবিং থাকে, ক্লাবিং থাকে। এবং যদি হিস্ট্রি নেওয়া হয় তাহলে কি পাওয়া যাবে, প্রফুজ প্রোডাক্টিভ স্পুটাম, ফাউল স্মেলিং স্পুটাম থাকে, প্রফুজ প্রোডাক্টিভ অ্যান্ড ফাউল স্মেলিং স্পুটাম পাওয়া যায়। তাহলে ডিডি কি, যদি ব্রঙ্কিটিস বা ডিডি হলো যদি ইউনিলেটারাল যদি পাওয়া যায় ব্রঙ্কিটিসিস, তাহলে ডিডি হলো রিজলভিং স্টেজ অফ নিউমোনিয়া অথবা লাং অ্যাবসেস, ঠিক আছে। নিউমোনিয়াটা ডিফারেন্সিয়েট কেমন করবে, নিউমোনিয়া হলে এখানে পাওয়া যাবে, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাওয়া যাবে, ভোকাল রেজোনেন্সটা ইনক্রিজ করবে, পারকাশন নোটটা কী হবে, ডাল হবে। লাং অ্যাবসেস ক্ষেত্রেও এখানেও ভোকাল রেজোনেন্সটা ইনক্রিজ করবে, বাট লোকালাইজ ক্রিপিটেশন পাওয়া যায়। সবচেয়ে বড় কথা হলো লোকালাইজ ক্রিপিটেশন পাওয়া যায়, পারকাশন নোট এখানেও ডাল হবে, ঠিক আছে। আর যদি বায়োল্যাটারাল হয় তাহলে বায়োল্যাটারাল হলো প্রধান কারণই হলো আইএলডি, বায়োল্যাটারাল যদি হয় অন্যতম প্রধান হলো আইএলডি। ডিফারেন্সিয়েটিং পয়েন্টটা হলো আইএলডিতে ডাজ নট অল্টার উইথ কাফিং, আইএলডির ক্রিপিটেশনটা ডাজ নট অল্টার উইথ কাফিং। আর হলো ক্রনিক পালমোনারি ইডিমা পেশেন্ট সাধারণত দেওয়া হয় না, সেক্ষেত্রে আদার ফিচার থাকবে। আদার ফিচার মানে হলো লেগ ইডিমা থাকবে, জেবিপি দেখবেন যে এলিভেটেড, তারপর হলো যে কাশির সাথে ফ্রোদি স্পুটাম, এরকম কিছু হিস্ট্রি, অর্থাৎ পেশেন্ট ডিজনি থাকতে পারে। একটা পেশেন্ট বায়োলাটার ক্রিপিটেশন আছে, লাংসের পেশেন্ট, তাই না, বা মানে কার্ডিও পেশেন্ট, তার কি থাকবে, সাধারণত ডিজনিয়া থাকতে পারে, পেশেন্ট ক্যান বি এ ডিজনিক, ঠিক আছে, পেশেন্ট ডিজনিক হতে পারে। তাহলে এখানে কিছু ক্রিপিটেশনের কারণ দেওয়া আছে, ঠিক আছে, কিছু কারণ দেওয়া আছে যে একটা ইউনিলেটারাল হতে পারে ব্রঙ্কিটিসিস, ইউনিলেটারাল ভেজাল ক্রিপিটেশনের কারণটা কি, ইউনিলেটারাল ব্রঙ্কিটিসিস অথবা রিজোনেন্স স্টেজ অফ নিউমোনিয়া, লাং অ্যাবসেস অথবা লোকালাইজ ফাইব্রোসিস। বায়োল্যাটারাল কারণ হলো বায়োল্যাটারাল ব্রঙ্কিটিসিস একটা কারণ, পালমোনারি ইডিমা একটা কারণ, একটা হলো আইএলডি। তাহলে আমাদের মেইন হেডেক হলো দুইটা নিয়ে, একটা হলো বায়োল্যাটারাল ব্রঙ্কিটিসিস আর আইএলডি। ডিফারেন্সিয়েটিং পয়েন্ট কি, আমি বলবো সাথে বলবো যেটা কাশি দেন, কাশি দেওয়ার পর যদি অল্টার্ড হয়, অল্টার মানে বাড়তেও পারে কমতেও পারে, চেঞ্জ হয়ে যাচ্ছে, শুধু কথা চেঞ্জ যদি হয়ে যায় তাহলে হলো এটা ব্রঙ্কিটিসের ফেভারে যাবে, চেঞ্জ না হলো আইএলডির ফেভারে যাবে। আর বায়োল্যাটারাল যদি ক্রিপিটেশন সাথে ক্লাবিং যদি থাকে তাহলে আমার কিন্তু ডিডি হলো দুইটা, একটা হলো যে সেখানেও বায়োল্যাটারাল ব্রঙ্কিটিসিস আবার আইএলডি, এটা দুইটাই ডিবি, ঠিক আছে। তাহলে এই যে ক্লাবিং আছে কিনা এটা কিন্তু আমাকে দেখে ফেলতে হবে। তাই এখন অনেক সময় জিজ্ঞেস করা যাচ্ছে ব্রঙ্কিটিসের কারণটা কি, ব্রঙ্কিটিসের প্রধান কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে, ঠিক আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে তো অন্যতমই হলো অ্যাডাল্টের ক্ষেত্রে পালমোনারি টিউবারকুলোসিস, আর হলো ব্রঙ্কিয়াল নিওপ্লাজম অথবা রিকারেন্ট অ্যাসপিরেশন অথবা অ্যাসপিরেশন নিউমোনিয়া, ঠিক আছে। বাচ্চাদের ক্ষেত্রে একটা সিস্টিক ফাইব্রোসিস একটা কারণ, আর হলো নিউমোনিয়া, মিজলস, এগুলো কারণ, অনেকগুলো কারণই আমরা জানি, বাট কমন কারণটা কি, কমন কারণটা হলো বাংলাদেশের প্রেক্ষাপটে হলো টিবি অন্যতম প্রধান কারণ, ঠিক আছে, টিবি হলো অন্যতম প্রধান কারণ, এটাই বলতে হবে টিবি।
বাচ্চাদের টিবি হতে পারে, অথবা যদি নিউমোনিয়া হয়, বারবার করে নিউমোনিয়া হয়, অথবা ব্রঙ্কিয়ার যদি কার্সিনোমা হয়, সেক্ষেত্রেও এটা কিন্তু হইতে পারে। আর একটা হলো অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস যেটা বলে এবিপিএতে, সেখানেও কিন্তু প্রক্সিয়াল ব্রঙ্কিটিস থাকতে পারে, প্রক্সিমাল ব্রঙ্কিটিস থাকতে পারে, ঠিক আছে, এটা হলো থাকতে পারে প্রক্সিয়াল ব্রঙ্কিটিস। আর বাচ্চাদের ক্ষেত্রে কমন কারণ হলো নিউমোনিয়া, মিজেলস থেকে হচ্ছে হুপিং কফ অথবা প্রাইমারি টিবি এবং ফরেন বডি, ঠিক আছে। তাহলে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে কেন হচ্ছে, জিজ্ঞেস বলবে যে কী কারণটা হলো টিবিটা আমার মাথায় রাখতে হবে সবার আগে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আইএলডি, এরপর হলো আইএলডি একটা ইম্পর্টেন্ট, আমাকে ডিফারেন্সিয়েটিং একটা শর্ট কেস থাকতেই পারে, ঠিক আছে। শুধু আইএলডি শর্ট কেসও থাকতে পারে, লং কেসও থাকতে পারে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্টারেস্টেড লাংডি। এবং লং কেস, লং কোশ্চেন, শর্ট কোশ্চেন, মানে আইএলডি আপনাকে একদম ডিটেলস পড়তে হবে, ডেভিডসনে যা আছে, হ্যাঁ, কী কী ফিচার, কী কী ইনভেস্টিগেশন, কী কী ফাইন্ডিংস, কী কী কারণ, কী কী হিস্ট্রি নেবেন, সব এখানে আপনাকে কিন্তু একেবারে আইএলডি কীভাবে ম্যানেজমেন্ট করবেন, কীভাবে ইনভেস্টিগেশন, ডেভিডসনে যতগুলা কথা লেখা আছে সব আপনাকে কিন্তু একেবারে খেয়ে ফেলতে হবে, ঠিক আছে। আইএলটিটা এত ইম্পর্টেন্ট, সেটা শর্ট কোর্স মানে শুধু এটা লং কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, এটা আপনার লং কেস হিসেবে থাকতে পারে। তাহলে সাথে কানেক্টিভ টিস্যু ডিজিজ, তাই না, দেখা যায় একটা পেশেন্ট এসএলই অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা মিক্সড কানেক্টিভ টিস্যু ডিজিজ, সাথে আইএলডি আছে, তো আপনাকে কিন্তু এটা বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে আপনি ইন্সপেকশন এখানে কী পাওয়া যাবে, ইন্সপেকশন হলো পেশেন্ট ডিজনিক পাওয়া যাবে, হাইপার ভেন্টিলেশন, সায়ানোসিস থাকতে পারে, এটা খেয়াল করতে হবে যদি থাকে, সায়ানোসিস থাকে, ট্র্যাকিয়া থাকবে সেন্ট্রাল, অ্যাভাসবিরাস নর্মাল থাকবে, চেক এক্সপানশন দুই পাশেই রিডিউস সিমেট্রিক্যাল রিডাকশন হবে, ভোকাল ফিমিটাস কি নর্মাল থাকবে, পারকাশনও নর্মাল থাকবে অর্থাৎ রেজোনেন্ট থাকবে, ব্রেথ সাউন্ড কেমন হবে, ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন, ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন থাকবে। আর একটা হলো কি বায়োল্যাটারাল বেজাল, এইটা হলো ফাইন কথা, বায়োল্যাটারাল বেজাল ইন ইন্সপার্টেড ফাইন কিউবিটেশন অল্টার ডাজ নট অল্টার্ড বাই কাফিং, ডাজ নট অল্টার্ড বাই কাফিং। তাহলে আপনি বর্ণনাটা এরকম দেবেন, পেশেন্ট ইজ ডিজনিক, হাইপারভেন্টিলেশন উইথ সায়ানোসিস প্রেজেন্ট, ট্র্যাকিয়া সেন্ট্রাল ইন পজিশন, অ্যাপেস বিট left hip intercostal space, chest expansion is reduced symmetrically, vocal filter is normal, percussion is resonant about the both lung fields and auscultation based on the vesicular with prolonged expiration, bilateral basal inspiratory fine cubitation is present, which is that altered by coughing, vocal resonance is normal, এইভাবে আপনাকে বলতে হবে, ঠিক আছে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হলো bilateral bronchitis, fibrosis and chronic heart failure, আচ্ছা। এখন হলো অনেক সময় জিজ্ঞেস করে যে আপনি কী কী হিস্ট্রি নিতে চান, ঠিক আছে, আইএলডির ক্ষেত্রে, তাহলে আইএলডি ডিডি হলো কি ব্রঙ্কিটিসিস, আইএলডি ডিডি হলো ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হলো ব্রঙ্কিটিসিস। তাহলে আপনাকে জিজ্ঞেস করবো অনেক সময় যে একটা পেশেন্ট আইএলডির একটা পেশেন্ট আপনি মনে করতেছেন যে আইএলডি কী কী হিস্ট্রি নেবেন, তাহলে আপনাকে লাইফ লং অকুপেশন হিস্ট্রি, সে কি পাখির সংস্পর্শে গেছে কিনা, বা সে মানে গ্রেন্ডিংয়ে কাজ করে কিনা, ওই ধরনের আর কি লাইফ লং অকুপেশন হিস্ট্রি। তারপর পেশেন্টের কোনো ধরনের কানেক্টেড ডিজিজ অর্থাৎ রিমোটোলজিক্যাল কোনো ডিজিজ আছে কিনা, সেটা আপনাকে কিন্তু এই হিস্ট্রি বলার উদ্দেশ্য হলো আপনাকে যদি আইএলডির একটা পেশেন্ট ইভ্যালুয়েশন করতে হয় তাহলে আপনি কিন্তু এগুলো খুঁজতে হবে যে পেশেন্টের অকুপেশন কী ছিল, তার রিমোটোলজিক্যাল ডিজিজ অর্থাৎ অর্থাৎ রিমোটের কোনো ধরনের হ্যান্ড আছে কিনা, রিমোটের কোনো ডিফর্মিটি আছে কিনা, কোনো গটল স্পেপুল অথবা হ্যালিটো ব্র্যাশ আছে কিনা, এগুলো আপনাকে কিন্তু দেখতে হবে। তাহলে হলো যে এখানে মানে সিস্টেমে স্ক্লোসির জন্য যে স্কিনগুলো থিন, টাইটেনিং, শাইনিং হয়ে গেছে কিনা, পাকারিংওয়ালা ফেস হয়েছে কিনা, তাই না, এখানে পিঞ্চ নোচ বলে যেটা আর কি, তারপর হলো যে তাই না, তারপর অল্টারনেটিভ হাইপার পিগমেন্টেশন অ্যান্ড পিগমেন্টেড এরিয়া, সল্ট অ্যান্ড পেপার এরিয়াস, এই ধরনের কোনো ফিচার আছে কিনা এটা আপনি খুঁজতে হবে। এরপরে হলো যে ভাস্কুলারিসে কোনো ফিচার আছে কিনা, যেমন হলো যে পলিআর্টাইটিস নোডোসা, চার্জেস্টার সিনড্রোম, ওয়েজনার গ্রানুলোমাটোসিস, ঠিক আছে। আর হলো ড্রাগ হিস্ট্রি, কোন ড্রাগগুলো সাধারণত এরকম করতে পারে, যেমন অ্যামাইড্রন, বিউসালফান, মেথোড্রেক্সেট খায় কিনা, সে গোল্ড অথবা নাইট্রোফ্রান্টয়েন, ঠিক আছে, অথবা রেডিয়েশন অর্থাৎ ক্যান্সার, ঠিক আছে, তার কোনো রেডিয়েশনের হিস্ট্রি আছে কিনা। আর কিছু রেয়ার কজ, এটা না জানা চলবে না, লিওমায়োমাটোসিস, ঠিক আছে, এই ধরনের কিছু রেয়ার কজও আছে। তাহলে আপনাকে এই হিস্ট্রিগুলো কিন্তু নিয়ে ফেলতে হবে, যে লংকে যদি পড়ে অথবা যদি ইভ্যালুয়েশন হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি আইএলডির ইভ্যালুয়েশন, সেখানে কিন্তু আপনাকে হিস্ট্রিগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। ট্রিটমেন্টটা আসলে এখানে না বললেও চলবে, ট্রিটমেন্টটা শর্টকে বলে দেয়। ট্রিটমেন্টটা কি, একটা হলে স্মোকিং তো মাস্ট স্টপ করতে হবে, তারপরে এয়ার পলিউশনটা অ্যাভয়েড করতে হবে, ইনফেকশন থাকলে অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, ব্রঙ্কোডাইলেটর দিব আমরা, আর যদি অ্যাকুট রেসপিরেটরি ডিসট্রেস থাকে ব্রঙ্কোডাইলেটর দিব, ওরা দিতে পারি। একটা হলে প্রেডনিসোলন দিতে হবে, সাথে ইমিউনোসাপ্রেসিভ থেরাপি, প্রেডনিসোলন অ্যান্ড ইমিউনোসাপ্রেসিভ থেরাপি। নতুন আসছে কি অ্যান্টিফাইব্রোটিক থেরাপি, যেমন পিরফেনিডন, আর এটা হলো পিরফেনিডন আর হলো নিন্টেরানিব, তাই না, নিন্টেরানিবটা এখানে নাই, পিরফেনিডন আর নিন্টেরানিব, এই দুইটাই কথা আছে। ফাইনাল হলো সার্জারি, ঠিক আছে। তাহলে এই হলো মেইন ট্রিটমেন্ট অপশন দিয়ে আমাকে এটা চালাইতে হবে। ইনভেস্টিগেশন ডেভিডসনে যেভাবে আছে সুন্দরভাবে মনে রাখতে হবে, কিছু আছে ব্লাড রিলেটেড ইনভেস্টিগেশন, কিছু আছে হলো রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন, কিছু আছে ইনভেসিভ ইনভেস্টিগেশন, কিছু আছে নন ইনভেসিভ ইনভেস্টিগেশন।
ঠিক আছে, একদম ডেভিয়েশনের যে বক্সটা আছে এভাবে মনে রাখতে হবে আপনাকে। এবং যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, এরপরে কোশ্চেন করতে পারে যাওয়া হয় আপনি পালমারি ফাংশন টেস্ট যদি করেন তাহলে কেমন পাবেন, এখানে পাবো রেস্ট্রিকটিভ, তাই না, রেস্ট্রিকটিভ টাইপ অফ ডিফেক্ট পাওয়া যাবে, রেস্ট্রিকটিভ ডিফেক্ট পাওয়া যাবে, তাই না। এবং যদি বলা হয় যে ডেফিনেট ইনভেস্টিগেশন কী, আচ্ছা ইম্পর্টেন্ট কথা হলো ডেফিনেট কী, তাই না, ডিপিএলডি আর্ট হলো যে বঙ্কের টেস্ট, ডেফিনেট ইনভেস্টিগেশন হলো আপনাকে HRCT হাই রেজলিউশন সিটি স্ক্যান অফ দ্য চেস্ট করতে হবে, তাই না, হাই রেজলিউশন সিটি স্ক্যান অফ দ্য চেস্ট। যখন জিজ্ঞেস করে ফাইন্ডিংস কি, বঙ্কের টেস্টে পাবো আমরা ডাইলেটেড বঙ্কাই, তাই না, ডাইলেটেড বঙ্কাই পাবো। তারপর হলো সিগনেট রিং অ্যাপিয়ারেন্স পেতে পারি, সিগনেট রিং অ্যাপিয়ারেন্সটা পেতে পারি। আর ইন কেস অফ IPF বা ডিপিএলডিতে পাবো কি, ডিপিএলডিতে পাবো হলো যে আমরা গ্রানুলার ওপাসিটি পেতে পারি, হানি, তাই না, গ্রানুলার ওপাসিটি, রেটিকুলার নোডুলার শ্যাডো পেতে পারি। তারপর হলো কি হানি কম্বিং আর ট্র্যাকশন বঙ্কিটিসিস, এগুলো আমরা পেতে পারি ইন কেস অফ ডিপিএলডি। তারপর আদার ইনভেস্টিগেশন যেমন ব্রঙ্কিয়াল বলে ল্যাবেজ, তাই না, ব্রঙ্কিয়াল বায়োপসি, তারপরে ট্রান্স ব্রঙ্কিয়াল নিডেল অ্যাসপিরেশন অথবা ট্রান্স ব্রঙ্কিয়াল লাং বায়োপসিও করা লাগতে পারে। তো সেগুলো আপনার বলতে পারেন ডেফিনেট ইনভেস্টিগেশন বললে দুইটাই হলো HRCT অফ দ্য চেস্ট। ওকে, তো আমার মানে হলো যে এখানে আপনাকে যদি আপনি ডায়াগনোসিস পেরে যান, ডায়াগনোসিস হয়ে গেলে সারাসরি খুব বেশি কিছু ধরে না, যদি ডিফারেন্সিয়েটিং পয়েন্ট কী, কেন এটা বললেন, তখন এইভাবে জিজ্ঞেস করে, তখন বলতে হাউ উইল ইনভেস্টিগেট, ছোটো করে কিছু ইনভেস্টিগেশন ধরেই আপনাকে ছেড়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হলো যে কনসলিডেশন, এটা একটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, এবং এটা লং কোশ্চেন কিন্তু আসতে পারে। কনসলিডেশন আবার লং কোশ্চেন আসতে পারে, লং কেস আকারও দিতে পারে, যে নিউমোনিয়ার সাথে কমপ্লিকেশন, তাই না, নিউমোনিয়ার সাথে এদিকে ইনফিউশন, নিউমোনিয়া ওদিকে দেখালো যে অন্য কোনো সমস্যা আছে, তাই না, অথবা অন্য কোনো ডিজিজের কমপ্লিকেশন, অর্থাৎ ডায়াবেটিস সাথে নিউমোনিয়া কনসলিডেশনের ফিচার আছে। তাহলে কনসলিডেশনের মেন ফিচারটা হলো পারকাশন নোটটা হবে ডাল, ট্র্যাকিয়া থাকবে সেন্ট্রালি প্লেসড, অসকালটেশনে ব্রেস্ট সাউন্ড পাওয়া যাবে ব্রঙ্কিয়াল, এবং তাই না ভোকাল রেজোনেন্স ইনক্রিজ। তাহলে কনসলিডেশন আপনাকে ফার্নেস টাইপে বলতে হবে যে আপনি যদি কোথাও লোকালাইজ যদি দেখেন যে পারকাশন ও ডাল পাচ্ছেন, ভোকাল রেজোনেন্স ইনক্রিজ, ভোকাল ফেমিটাস ইনক্রিজ, তাহলে ব্রঙ্কিয়াল ব্রেস্ট সাউন্ড পাচ্ছে, তারপরে আপনাকে প্রধান এবং ট্র্যাকিয়া সেন্ট্রালি প্লেসড, তাহলে প্রথম ডায়াগনোসিস হলো এটা কনসলিডেশন, সাথে ডিডি বলাটাই ভালো, যে ডিফারেন্সিয়াল, যেমন লাং অ্যাবসেস হতে পারে, একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়ালটা কি লাং অ্যাবসেস, হ্যাঁ না, লাং অ্যাবসেস একটা ইম্পর্টেন্ট। আর এটা হলো কলাপস উইথ প্যাটেন্ট ব্রঙ্কাস, কলাপস সেখানেও ট্র্যাকিয়া শিফটেড হবে, সেটা বলবো না আমি, শুধু লাং অ্যাবসেসটা বলতে পারি। তখন নিউমোনিয়া কিছু কোশ্চেন আসতে পারে, যে নিউমোনিয়ার কমন অর্গানিজম কি, তাই না, স্টেফিলোককাস নিউমোনি, মাইক্রোপ্লাজমা কমন স্টেফিলোককাস ওরিয়াস, তারপর হলো রিজিওনেলা নিউমোফাইলা, মাইক্রোপ্লাজমা নিউমোনি, ক্লামাইডিয়া নিউমোনি, তাই না, এইগুলো হলো কমন অর্গানিজমস। তারপরে জিজ্ঞেস করতে পারে আচ্ছা ঠিক আছে আপনি এগুলো বললেন, ওকে ইনভেস্টিগেশন কী করবেন, তখন এই কিছু ইনভেস্টিগেশন ফর ডায়াগনোসিস আর হলো সাম ইনভেস্টিগেশন টু সি দ্য সিভিয়ারিটি, তাই না, ইনভেস্টিগেশনগুলো ভাগ করে ফেলতে হবে, এবং সাম ইনভেস্টিগেশন টু সি দ্য কমপ্লিকেশন। তাহলে নিউমোনিয়ার জন্য ইনভেস্টিগেশন যদি বলা হয় একটা বলবেন যে কিছু রুটিন ইনভেস্টিগেশন, তারপর ফর ডায়াগনোসিস, তারপর হলো টু সি দ্য কমপ্লিকেশন, আর একটা বলতে পারেন যে টু সি দ্য সিভিয়ারিটি অফ দ্য নিউমোনিয়া, ঠিক আছে। তাহলে অনেক সময় এটা স্যারে জিজ্ঞেস করে আচ্ছা ঠিক আছে একটা পেশেন্টের নিউমোনিয়া হচ্ছে, তার সিভিয়ারিটি, এটা কিন্তু শর্ট কোশ্চেন আকারও আসতে পারে, সিভিয়ারিটি দেখার উপায়টাকে। তাহলে সিভিয়ারিটি দেখার উপায় অনেক সময় মনে করে যে কার্ভ 65 লিখে দিলে হচ্ছে না, শুধু কার্ভ 65 লিখতে হবে না, যদি বলা হয় যে সিভিয়ারিটি দেখার জন্য আপনি কী কী করতে চান ইন কেস অফ নিউমোনিয়াতে, তাহলে আপনি কিন্তু দুইটা ভাগ করে দুইটাই দেখতে হবে, একটা হলো কার্ভ 65টা দেখতে হবে, পাশাপাশি কিছু ইনভেস্টিগেশন প্যারামিটারও আছে যেটা দিয়ে আমরা কী বলে নিউমোনিয়ার সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট করি। তো ইনভেস্টিগেশন প্যারামিটার যেমন হলো একটা WBC কাউন্ট করি, আমরা ফুল ব্লাড কাউন্ট করি, WBC কাউন্ট যদি বেশি হয় 4000-এর অথবা কম হয়, অর্থাৎ 20,000-এর বেশি অথবা 4000 যদি কম হয়, অথবা যদি এরপরে আমরা করতে পারি CBC করলাম, এরপরে হলো যে আমরা একটা চেস্ট করতে পারি সিরাম ইলেকট্রোলাইট করে যদি দেখে যে আমরা হাইপোন্যাট্রিমিয়া পাওয়া যাচ্ছে, তাহলে এটা কিন্তু মার্কার অফ সিভিয়ারিটি, ঠিক আছে। তারপর যদি অ্যালবুমিন লেভেল করা হয়, যদি অ্যালবুমিন যদি কম থাকে, তারপর যদি করা হয় ব্লাড কালচার যদি পজিটিভ আসে, ঠিক আছে, তার পাশাপাশি অক্সিজেন যদি 8 kPa নিচে থাকে, এখানে একটা পয়েন্ট নাই, সেটা হলো হাইপোন্যাট্রিমিয়া বলতে হবে, সিরাম ইলেকট্রোলাইট হাইপোন্যাট্রিমিয়া যদি থাকে সেটাও মার্কার অফ সিভিয়ারিটি। তাহলে একটা হলো যে কী বললাম, কার্ভ 65 তো ঠিক আছে, এর পাশাপাশি কি আর কি একটা হলো সিরাম ইলেকট্রোলাইট হাইপোন্যাট্রিমিয়া, ফুল ব্লাড কাউন্ট করলে WBC কাউন্ট বেশি অথবা কম, অ্যালবুমিন লেভেল কম থাকবে, পাশাপাশি অক্সিজেন কম থাকবে, এরপর হলো ব্লাড কালচার যদি করি এটা পজিটিভ, আর একটা হলো চেস্ট এক্সরে করে যদি দেখি মোর দ্যান অন লোব ইনভলভ করছে, তাহলে এই দুইটা মিলে একটা কার্ভ 65 মানে কার্ভ মানে হলো যে কনফিউশন,
মিনিমেন্টাল স্কোর যদি 80 নিচে থাকে, অর্থাৎ ব্লাড ইউরিয়া লেভেল যদি 7 মিলিমোলের উপরে থাকে, রেসপিরেটরি রেট যদি 30 এর উপরে থাকে, আর হলো ব্লাড প্রেশার সিস্টোলিকটা যদি 90 নিচে, ডায়াস্টোলিক যদি 60 এর নিচে থাকে, তাই না? তাহলে হলো যেটা, এবং এজ গ্রেটার দ্যান 65 ইয়ার্স। তো এই দুইটা দিয়ে আমরা সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট করে আমরা ডিসিশন নেব যে এটা কি বাসা বসে ট্রিটমেন্ট দেবো, নাকি হসপিটালে করবো, নাকি পেশেন্টকে আমরা আইসিইউতে নেব, ঠিক আছে? আর হলো কমপ্লিকেশন, এটা না বললেও চলবে। কমপ্লিকেশন যদি নিউমোনিয়া বলা হয়, নিউমোনিয়া কমপ্লিকেশন মাথা থেকে শুরু করবেন পায়ের তলা পর্যন্ত, তাহলে সুবিধা হবে। মাথা মানে হলো হেড দিয়ে শুরু করবেন, হেড, আই, চেস্ট, লাংস, এইভাবে শুরু করলে জিনিসটা ইজি হবে, ঠিক আছে? মনে রাখার জন্য সুবিধা হবে। একদম মাথা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত মনে রাখবেন, তাহলে মনে রাখতে পারবেন, না হলে মুখস্থ করতে গেলে পারবেন না। ওকে, এরপর হলো ফাইব্রোসিস। ফাইব্রোসিস কিন্তু একটা ইম্পর্টেন্ট আপনার জন্য, লংকের ফাইব্রোসিস এবং কলাপস, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট। একটা হলো এটা হলো কলাপসের একটা কেস দেওয়া আছে, আসলে লেখা হয় না এখানে। কলাপস এবং ফাইব্রোসিস দুইটা কিন্তু ইম্পর্টেন্ট, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে কলাপস হলে কী হবে? কলাপস মানে হলো, কলাপস যদি হয় সাধারণত আপনাকে সামনে দিয়ে করতে বলবে, তবে সবসময় সামনে দিয়ে বলবে তা না, দেখা গেলো যে পিছন দিয়ে বলতে পারে। দুষ্টু স্যার বললো যে আপনি বুঝেন কিনা। এবং কলাপস সাধারণত কি এপিক্যাল রিজনে থাকে, কলাপসটা সাধারণত কী থাকে? এপিক্যাল রিজনে থাকে, ঠিক আছে? তাহলে কলাপসে কী পাবেন? সাধারণত ইন্সপেকশনে রেস্ট্রিক্টিভ মুভমেন্ট পাবেন, ফ্ল্যাটেনিং পেতে পারেন যদি ক্রনিক কলাপস হয়। অ্যাকুট কলাপস হলে কিন্তু সাধারণত ফ্ল্যাটেনিংটা থাকে না। ক্রাউডিং অফ দ্য রিবস, এটাও ক্রনিক কলাপসের লক্ষণ। অ্যাকুট কলাপসে কিন্তু সাধারণত পাওয়া যায় না। ট্র্যাকিয়া শিফটেড টু দ্য রাইট সাইড, অর্থাৎ রাইট সাইড যদি প্যাথোলজি আমি চিন্তা করি, অ্যাপোথিস রাইট সাইডে শিফট হবে। ভোকাল ফিমিটা রিডিউস অথবা ইনক্রিজ, যদি প্যাটার্ন ব্রঙ্কাস হয়, কলাপস উইথ প্যাটার্ন ব্রঙ্কাস, তাহলে কিন্তু ইনক্রিজ করবে। আর যদি শুধু কলাপস হয়, প্যাটার্ন ব্রঙ্কাস নাই, তাহলে কী হবে? রিডিউসড হবে। পারকাশন যদি করা হয়, ডাল পাওয়া যাবে। ডালনেস কোন রিজনে বলতে হবে, ঠিক আছে? এরপর হলো আপার বডি লিভার ডালনেস, এটা বলে ফেললাম। অসকালটেশন ব্রেস্ট সাউন্ড ব্রঙ্কিয়াল পাবো কখন? যদি কলাপস উইথ প্যাটার্ন ব্রঙ্কাস থাকে, এবং যদি শুধু কলাপস হয়, সেখানে কিন্তু ব্রেস্ট সাউন্ডটা ডিমিনিশ পাওয়া যাবে। ভোকাল রেজোনেন্সটা ইনক্রিজ করতে পারে অথবা ডিক্রিজ করতে পারে, এবং হুইসলার প্যাক্টোলিক ইউজও পেতে পারে যদি কলাপস উইথ প্যাটার্ন ব্রঙ্কাস থাকে, ঠিক আছে? এরপর তাহলে আপনি জিজ্ঞেস করবেন যে আচ্ছা, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? মাই ডায়াগনোসিস কেস অফ কলাপস হতে পারে, তাই না? এটার প্রধান ফাইন্ডিংস অনুযায়ী যদি পিছন থেকে দেয়, তাহলে তো আমি কলাপস বলবো, অথবা বলতে পারি, তাই না? কলাপসের সাথে সাথে ফাইব্রোসিসটা বলতে পারি। কলাপস অ্যান্ড ফাইব্রোসিস দুইটাই বলতে পারি যদি প্যাটের ব্রঙ্কাস থাকে আর কি। তাহলে ঠিক আছে। আর যদি না দেখা যায় আমার সামনে থেকে দিছে, ট্র্যাকিয়াল পজিশন আমি দেখতে পারতেছি, পিছন দিয়ে দিলে আমাকে বলতে হবে যে ট্র্যাকিয়াল পজিশনটা, আই ওয়ান্ট টু সি দ্য ট্র্যাকিয়াল পজিশন। ট্র্যাকিয়াল পজিশন অবশ্যই বলতে হবে। ট্র্যাকিয়াল পজিশন ছাড়া আমরা ডাইরেক্টলি কোনো কমেন্টস করতে পারবো না। ট্র্যাকিয়া যদি সেম সাইডে ডেভিয়েশন হয়, তাহলে এটা কলাপস। আর যদি অপোজিট সাইডে যায়, তাহলে কিন্তু মাস লিশন একটা ডিফারেন্সিয়াল আসতে পারে, মাস, তাই না? তাহলে মাস লিশন একটা ডিফারেন্সিয়াল হিসেবে আসতে পারে। সো আমাকে ট্র্যাকিয়াল পজিশন দেখে বলতে হবে। তাহলে কলাপস অ্যান্ড ফাইব্রোসিস, কিন্তু ট্র্যাকিয়া যদি দেখা হয়, ট্র্যাকিয়া কিন্তু একই রকম থাকবে। কলাপসের ক্ষেত্রে হলো সাউন্ড টাউন্ড সবই কম থাকবে, বাট ইন কেস অফ ফাইব্রোসিস এখানে সাউন্ডটা বেশি হবে, অর্থাৎ ব্রেস্ট সাউন্ড বেশি হবে, ব্রঙ্কিয়াল ব্রেস্ট সাউন্ড পেতে পারি। এবং ফাইব্রোসিসের ক্ষেত্রে লোকালাইজ একটা ক্রিপিটেশন আমরা কিন্তু পেতে পারি, লোকালাইজ একটা ক্রিপিটেশন পেতে পারি। তখন জিজ্ঞেস করতে পারি যে আই ওয়ান্ট টু সি দ্য রিলেভেন্ট, আই ওয়ান্ট টু সি রিলেভেন্ট। রিলেভেন্টের মধ্যে আমরা কী দেখবো? ক্লাবিংটা দেখবো। কেন? যে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা কিনা। কলাপসটা তো ব্রঙ্কোজেনিক কার্সিনোমার কারণে হতে পারে, আদার কারণে হতে পারে, লিম্ফোমার কারণেও তো হতে পারে, তাই না? লিম্ফোমার কারণেও এটা হতে পারে, অথবা নিউমোনেক্টমি একটা, সেজন্যও কিন্তু এটা হতে পারে, নিউমোনেক্টমির কারণে একটা হতে পারে। সো আমরা থোরাকোটমি কোনো স্কার আছে কিনা, অর্থাৎ যখন বললো যে আপনি আর কি দেখতে চান, ক্লাবিং দেখতে চাই উইথ নিকোটিন স্টেইন, তারপরে হলো যে ইমাশিয়েটেড কিনা, রেডিয়েশন কোনো মার্ক আছে কিনা, সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড আছে কিনা, ঠিক আছে? ইন্ডিকেটস ম্যালিগন্যান্সি উইথ মেসেজ হুইচ মে বি লিম্ফোমা একটা হতে পারে, টিবিও হতে পারে কিন্তু, ঠিক আছে? আরটা কি থোরাকোটমি কোনো স্কার আছে কিনা, আর্ট হলো ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং সিওপিডি আছে কিনা, অর্থাৎ আমি রিলেভেন্ট এগুলো দেখতে চাই। অর্থাৎ যদি কলাপসের কারণ চিন্তা করি, প্রধান কারণ ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, এরপরে লিম্ফোমা, এরপরে হতে পারে কি যদি মিউকাস, অনেক বেশি মিউকাস অথবা স্পুটাম যদি জমা হয়, তখন অ্যাজমা, সিওপিডি, তাই না? সেখানে কিন্তু কলাপস নিয়ে আসতে পারে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট। আরটা কি নিউমোনেক্টমি, নিউমোনেক্টমির কারণেও কিন্তু কলাপসের মতো ফিচার নিয়ে আসতে পারে। তাহলে থোরাকোটমি কোনো স্কার আছে কিনা সেটা আমি দেখে ফাইনালি কমেন্টস করবো। আর আমি কলাপস বলার আগে অবশ্যই ট্র্যাকিয়াটা দেখবো। তো ডিফারেন্সিয়েট থেকে কি পয়েন্ট কি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বললাম আগেই যে ফাইব্রোসিস, আর একটা হলো নিউমোনেক্টমি। তো ডিফারেন্সিয়েট কেমনে করবো? ফাইব্রোসিসটা ডিফারেন্সিয়েট করার উপায় হলো, ফাইব্রোসিসে পারকাশন নোটও ডাল পাবো, ট্র্যাকিয়াও শিফটেড হবে সেম সাইডে। আর একটা হলো যে ওই যে ফ্ল্যাটেনিং অফ দ্য চেস্ট, শোল্ডার ড্রুপিং, না এগুলো থাকবে কোথায়? ফাইব্রোসিসে বেশি। এবং বাট আরেকটা হলো কি, ব্রেস্ট সাউন্ড ইনক্রিজ করবে, ফাইব্রোসিস ইনক্রিজ অফ ব্রেস্ট সাউন্ড ইনক্রিজ করবে, ব্রঙ্কিয়াল ব্রেস্ট সাউন্ড পাবো। আরেকটা কি লোকালাইজ একটা ক্রিপিটেশন পেতে পারি।
আর ওটা কি নিউমোনেক্টমি, তাই না? নিউমোনেক্টমি করলে তখন আসলে এটা থোরাকোটমি একটা স্কার পাবো। নিউমোনেক্টমি অর্থাৎ ইনহেলাটাল নিউমোনেক্টমি অর্থাৎ লাংস যদি কেটে ফেলা হয় তাহলে থোরাকোটমি একটা স্কার আমরা খুঁজবো, এটা আছে কিনা এটা আমরা দেখব। এরপর একটা ইম্পর্টেন্ট সেটা হলো ফাইব্রোসিস অফ দ্য লাং, ঠিক আছে? তো ফাইব্রোসিসটা আপনাকে সামনের দিক থেকেও দিতে পারে, স্যাররা এটা কিন্তু পিছন দিক থেকেও বলতে পারে। সো ফাইব্রোসিস কোনো অবস্থাতেই মিস করা যাবে না, ঠিক আছে? ফাইব্রোসিস কিন্তু স্যারদের খুব প্রিয়। যদি ফাইব্রোসিস দেয় তাহলে সামনে থেকে আমরা যদি স্ব অবস্থায় থাকে রোগী তাহলে আমরা কি খুঁজবো যে ফ্ল্যাটেনিং অফ দ্য চেস্ট, ইউনিলেটারাল ফ্ল্যাটেনিং অফ দ্য চেস্ট, অথবা এমন সময় ডিপ্রেসডও থাকে। এটা কিন্তু আমাকে দেখতে হবে যে পেশেন্টের এটা ফ্ল্যাটেনিং অফ দ্য চেস্ট আছে কিনা, ডিপ্রেশন অফ দ্য চেস্ট আছে কিনা। আর যদি পিছন থেকে দেয় তাহলে আপনাকে কেয়ারফুলি খেয়াল করতে হবে কোনো ধরনের পেশেন্টের শোল্ডার ড্রপিং আছে কিনা, ইউনিলেটারাল শোল্ডার ড্রপিং। যদি শোল্ডার ড্রপিংটা পেয়ে যান তাহলে কিন্তু আপনি অনেক বেশি কনফিডেন্ট হয়ে গেলেন যে না এই পেশেন্টটা মোস্ট লাইকলি ডায়াগনোসিস ফাইব্রোসিস। কারণ ফাইব্রোসিস ইজ এ ক্রনিক প্রসিডিউর। ক্রনিক প্রসিডিউরের কারণে কী হয়, ক্রনিক প্রসেস, ঠিক আছে? ক্রনিক প্রসেস। সো এখানে কি রিপ ক্রাউডিং হয়ে যায়, ফ্ল্যাটেনিং হয়ে যায়, ডিপ্রেশন অফ দ্য চেস্টাল হয়ে যেতে পারে। এবং এই ক্রনিক প্রসেসের কারণে এখানে কী হতে পারে, শোল্ডার ড্রপিংটা হতে পারে, ঠিক আছে? শোল্ডার ড্রপিংটা আমরা পেতে পারি। আচ্ছা, তাহলে ফাইব্রোসিসের ক্ষেত্রে আপনাকে এটা খেয়াল করতে হবে, যদি পিছন থেকে যদি কোনো এক্সামিনেশন আপনাকে করতে দেওয়া হয় তাহলে অবশ্যই যে পেশেন্টের এই ধরনের কোনো ফিচার আছে কি না, ঠিক আছে? তাহলে হোয়াট আর দ্য কজেস অফ ফাইব্রোসিস? লোকালাইজ ফাইব্রোসিস মে ওকার ইন আপার লোব, যেমন টিবি। এটা হলো, তাহলে এরপর জিজ্ঞেস করবো যে কী কারণটা কী, ফাইব্রোসিসের কারণটা কী? তাহলে ফাইব্রোসিসের যদি ফান্ডিংসটা বলা হয় তাহলে দ্যার ইজ এ ফ্ল্যাটেনিং অফ দ্য আপার চেস্ট, ক্রাউডিং, রিব অ্যান্ড শোল্ডারিং। আর একটা অসকালটেশনে কী পাবো? অসকালটেশন হলো ব্রেথ সাউন্ড, পারকাশন নোট পাবো ডাল, breath sound is vesicular with bronchial breath sound may present and localized crepitation, ঠিক আছে? ফাইন, জোরে চাপ দিলে এসছে তো crepitation আমরা localized crepitation may be present. vocal resonance is also increased, vocal resonance থেকে এখানে ইনক্রিজ করবে। তাহলে localized fibrosis পাওয়া যাবে কিসে? আপার লোবের ক্ষেত্রে সাধারণত টিবি কমনেস্ট কজ, আর লোয়ার লোবে হলো ব্রঙ্কাইটিস, দিস ইজ দ্য কমনেস্ট। অর্থাৎ আমি আপার লোব ফাইব্রোসিস হয় তাহলে সাধারণত আপার লোব ফাইব্রোসিসটাই দেওয়া হয়, সাধারণত টিবিটাই মোস্ট কমনেস্ট, আর লোয়ার লোব যদি হয় তাহলে ব্রঙ্কাইটিস। আচ্ছা, অনেক সময় তাহলে কজ জিজ্ঞেস করে যে আপার লোব প্রিডোমিনেন্টলি, ঠিক আছে, প্রিডোমিনেন্টলি আপার জোন ফাইব্রোসিসের কারণটা কি, ঠিক আছে, অথবা প্রিডোমিনেন্টলি লোয়ার জোন ফাইব্রোসিসের কারণটা কি, অর্থাৎ ডিফিউজ ফাইব্রোসিসের কারণটা কি? ডিফিউজ ফাইব্রোসিসের কিছু সাধারণত হয় হলো ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। লং স্ট্যান্ডিং যদি আইএলডি থাকে কারো, তখন ডিফিউজ ফাইব্রোসিস নিয়ে আসতে পারে, আচ্ছা, যেখানে ছিলাম আমরা যে মাস লিশন বা কলাপসে, তো কলাপসের ফিচারগুলো পাওয়া যাবে যেখানে বললাম সেটা যে প্যাটার্ন ব্রঙ্কাস হলো এক ধরনের, আর যদি প্যাটার্ন ব্রঙ্কাস না হয় তবে সাধারণত কলাপস মানে হলো কলাপস, এটা মনে রাখতে হবে। সাধারণত কলাপস বলতে অল কলাপস মানে হলো যে ব্রেথ সাউন্ড ডিমিনিশ, ভোকাল রেজোনেন্স ডিমিনিশ, ভোকাল ফিমিটাস ডিমিনিশড, ঠিক আছে, পারকাশন ও ডাল, ট্র্যাকিয়া ডেভিটেড, এটাই আমরা চিন্তা করি, ঠিক আছে। অনেক সময় সারা থিওরিটিক্যাল বা বইপত্র দু এক জায়গায় আছে যে প্যাটার্ন ব্রঙ্কাস থাকলে ব্রঙ্কার ব্রেথ সাউন্ড পেতে পারি আমরা, এই ধরনের ফিচারগুলো আমরা পেতে পারি। তাহলে যখন আমরা মাস সেশন পেয়ে যাবো বা কলাপস পেয়ে যাবো তখন আমরা সাথে কিছু অ্যাবসলিউট ফিচার আমাদেরকে দেখতে হবে যে এই ধরনের ফিচারগুলো আমরা পাচ্ছি কিনা কজ বের করার জন্য, সেগুলো বলা হয়েছে। এবার অনেক সময় আসলে সিওপিডি সাধারণত দেওয়া হয় না, শুধু সিওপিডি সাধারণত দেওয়া হয় না, এটা লং কেস থাকতে পারে, শর্ট কেস সাধারণত দেওয়া হয় না, শর্ট কেসটা কম দেওয়া হয়। লং কেস থাকলে সেটা মেইন ফান্ডিংসটা কি? মেইন হলো যে মানে ইন্সপেকশনে কিছু ফান্ডিংস পাওয়া যেতে পারে, যেমন পেশেন্ট ডিজনিক, পাস লিপ ব্রিথিং পেতে পারি আমরা, ব্যারেল শেপ চেস্টটা পেতে পারি, সুপ্রাস্টার্নাল সুপ্রাক্লাভিকুলার স্পেস এক্সক্যাভেশন উইথ প্রমিনেন্ট অ্যাক্সেসরি মাসেল অফ রেসপিরেশন, এগুলো পেতে পারি। ট্র্যাকিয়া সেন্ট্রাল এবং ট্র্যাকিয়াল ট্রাকটা বলা হয় না, ট্র্যাকিয়াল ট্রাকটা হলো আমরা ট্র্যাকিয়ার উপর আমরা হাত দিব, একটা ফিঙ্গার দিব, দিয়ে বলবো যে শ্বাস নেন, তাহলে ট্র্যাকিয়াটা ডিসেন্ট হবে, ঠিক আছে, ডিসেন্ট, অর্থাৎ ট্র্যাকিয়াটা নিচে নেমে যাবে। ট্র্যাকিয়া নিচে দেবেন, আমার উদ্দেশ্য হলো যে লাংসটা হাইপার ইনফ্লেটেড হয়েছে, ঠিক আছে, তাহলে ট্র্যাকিয়াল টাগ ইজ প্রেজেন্ট। এটা পাওয়া যায় সাধারণত সিওপিডিতে। আর হলো ক্রিকোস্টার্নাল ডিস্টেন্স বিটুইন দ্য ক্রিকট কার্টিলেজ অ্যান্ড সুপ্রাস্টার্নাল যে নচ, এই মাঝখানে 3টা ফিঙ্গার ইউজুয়ালি আমরা ঢুকাইতে পারি, এখানে আমরা এন্ট্রি করতে 3, এটা যদি কমে যায় তাহলে এটার নাম হলো ক্রিকোস্টার্নাল ডিস্টেন্স ইজ রিডিউসড বিটুইন দ্য ক্রিকট কার্টিলেজ অ্যান্ড সুপ্রাস্টার্নাল নচ, এখানে 3টা ফিঙ্গার্স অথবা মোর আমরা করতে পারি, এখানে করতে পারি। যদি এটা না পারি তাহলে বুঝতে হবে যে ক্রিকোস্টার্নাল ডিস্টেন্সটাও কমে গেছে। ট্র্যাকিয়াল টাগ অ্যান্ড ক্রিকোস্টার্নাল ডিস্টেন্স দুইটাই ইন্ডিকেটস করে হাইপার ইনফ্লেশন অফ দ্য লাংস, মানে হলো সিওপিডি অথবা ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমাটাও আসতে পারে। তবে ল্যাপেজ বিট সাধারণত ফেল করা নাও যেতে পারে, চেস্ট এক্সপানশন রিডিউসড হবে,
এবং চেস্ট মুভমেন্ট ইজ ভার্টিক্যাল, ভোকাল ফিমিটাস কীভাবে রিডিউসড হবে। পার্কার রেজোনেন্স সাধারণত হাইপার রেজোনেন্ট হয়, পারকাশন নোটটা কী হয় সাধারণত হাইপার রেজোনেন্স, এবং অবলিটারেশন অফ দ্য লিভার অ্যান্ড কার্ডিয়াক ডালনেস। কারণ হলো যে লাংসটা হাইপার ইনফ্লেট হওয়ার কারণে নিচে লাংসের উপরে এবং লিভারের উপরে প্রেশার পড়ার কারণে লিভার এবং কার্ডিয়াক ডালনেসটা আমরা নাও পেতে পারি। অসকাল্টেশন যদি করা হয়, অসকাল্টেশনের ব্রেথ সাউন্ডটা হবে কি ডেমিনিশড উইথ ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন, সাথে আমরা রংকায় কিছু ক্রিপিটেশনও পেতে পারি। এই হলো মেইন ফাইন্ডিংস। সিওপিডি সাধারণত দেওয়া হয় না অ্যাজ এবং সিওপিডি সাধারণত লং কেসে অনেক সময় দেওয়া হয় কম, তাও শর্ট কেসে খুব কম দেওয়া হয়, ঠিক আছে। পালমোনারি লাং অ্যাবসেসটা হলো ডিডি হিসেবে আসবে, কনসোলিডেশনে ডিডি, আর ওটা হলো ব্রঙ্কাইটিসে ডিডি হিসেবে আসতে পারে, ঠিক আছে। তাহলে এখানে একটা ডিডি হিসেবে আসতে পারে, এবং সেখানে আমরা ফিচার কী পাবো, ফিচার্স অফ কনসোলিডেশন পাবো। এখানে বলা হয়েছে যে লাং অ্যাবসেসের যে ফিচার এটা সাধারণত কনসোলিডেশন পাওয়া যায়, সাথে লোকালাইজ কিছু ক্রিপিটেশন আমরা পেতে পারি। লাং অ্যাবসেসের ফিচার অ্যাজ লাইক অ্যাজ কনসোলিডেশন, সাথে লোকালাইজ কিছু ক্রিপিটেশন পেতে পারি, লোকালাইজ ক্রিপিটেশন পেতে পারি, ঠিক আছে। তখন আমরা ডিফারেন্সিয়েট করার উপায়টাকে ডিডি হলো কনসোলিডেশন উইথ রিজোলিং স্ট্রেস, আর হলো ব্রঙ্কাইটিস। ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হলো পেশেন্ট টক্সিক থাকবে, হাই টেম্পারেচার থাকে সাধারণত লাং অ্যাবসেসে, হাই টেম্পারেচার থাকে, ক্লামিং থাকে ইউজুয়ালি, যেটা কনসোলিডেশনে থাকে না, এবং কাফ ইজ প্রুলেন্ট থাকে, ফাউল স্পেলিং, প্রুলেন্ট স্পুটাম। ব্রঙ্কাইটিসে কেমন হবে, কোর্স ক্রিপিটেশন পাওয়া যায় এবং সাধারণত অনেক বড় এরিয়া নিয়ে থাকে, এবং সেখানে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড থাকে না। বাট লাং অ্যাবসেসে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড থাকে, সাথে লোকালাইজ ক্রিপিটেশন আমরা পেতে পারি। তাহলে লাং অ্যাবসেসের প্রেজেন্টেশন অ্যাজ লাইক অ্যাজ বিষয়ের মতো কনসোলিডেশনের মতো, সাথে লোকালাইজ ক্রিপিটেশন পেতে পারি আমরা, লোকালাইজ ক্রিপিটেশন। এবং আমরা ডিফারেন্সিয়েটিভ পয়েন্ট হলো ক্লাবিং থাকতে পারে, টক্সিক থাকবে, পেশেন্ট হাই টেম্পারেচার থাকবে, ঠিক আছে। বারবার বলার উদ্দেশ্য হলো যে আপনাদের মাথায় যেন এটা চলে আসে। তাহলে এই হলো, এরপর আসলে কথা হলো যে বাকিটা প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনাদেরকে মিনিমাম সপ্তাহে 2 দিন হলো আপনাকে, সপ্তাহে বা মাসে 2 দিন হলো আপনাকে বক্ষব্যাধি যে কোনটা ব্রঙ্কিয়াল সাউন্ড, কোনটা ব্রেথ সাউন্ড বেশি, ব্রেথ সাউন্ড ডিমিনিশড, আর কোথায় পারকাশনের ডাল, কোথায় পারকাশনের হাইপার রেজোনেন্ট, এটা আপনাকে আসলে প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প না। আর হলে বলাটা প্র্যাকটিস করতে হবে, ফার্নেসগুলো বলা খুব প্র্যাকটিস করতে হবে। বলা যদি প্র্যাকটিস না করেন দেখবেন যে বলতে গেলে আর বলা মুখ দিয়ে বেরোচ্ছে না, ঠিক আছে। আপনি অনেক সুন্দর পারলেন বাট বলতে পারলেন না, তাহলে কিন্তু স্যার এটা মাইন্ড করবে, স্যার এটা পছন্দ করে না। বাট আপনাকে বলাটা সুন্দর হইতে হবে, ঠিক আছে। বলা পার্টনারের সাথে বসে বলে 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 প্র্যাকটিস করতে হবে, যে আমরা একটা লাং অ্যাবসেস আসলে এরকম বলবো, একটা কনসোলিডেশনের ফিচার এইভাবে বলবো, একটা ফাইব্রোসিসে এরকম বলবো, ঠিক আছে। যে ফাইব্রোসিসে কী বলতে পারি আমরা, যে দ্যার ইজ এ শোল্ডার ড্রুপিং অন দ্য রাইট সাইড, and there is a restrictive movement on the right upper part of the chest, and the chest responsibility reduced on the right side, ঠিক আছে। এরপর হলো পারকাশন নোট ইজ ডাল ইন দ্য রাইট ফ্রম অ্যাপেক্স টু সেকেন্ড or থার্ড intercostal space, breath sound is bronchial in the right upper apex to second intercostal space, and breath sound is increased, and there is a localized crepitation is present also, আর vocal resonance is also increased from the apex to down, বাস ফ্রম দ্য অ্যাপেক্স টু সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। এভাবে আমরা ফান্ডিংসটা বলে 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 প্র্যাকটিস করে ফেলতে হবে, যে কোথায় কী ফান্ডিংস বলবো। এখানে বলে যে চিন্তা করি তাহলে কিন্তু ফান্ডিংস আর বেরোবে না। বলতে 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 যদি আপনি এটা ভুলও হয় স্যাররা কিন্তু এটা মেনে নেবে, কিন্তু আপনি বলার যদি ক্যাঁকু করেন তাহলে স্যাররা এটা পছন্দ করবে না। তাহলে আমি এখন একটু লাইভ একজন পেশেন্টকে দিয়ে আমি একটু দেখাবো অল্প সময়ের ভিতরে, যে আসলে ওভারঅল এক্সামিনেশন একটা প্রসিডিউর। তবে এটা আসলে ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন আসতে পারে, ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন থাকবে, এটাই স্বাভাবিক। বাট যেটা আমরা ফলো করি, যেটা করছি আমরা প্র্যাকটিস, সেটা আমরা একটু দেখাই দেবো, ঠিক আছে। তো আসলে এখন তো করোনার সময় আমরা মাস্ক রেখে দিছি, করোনা ছাড়া হলে মাস্ক খুলে ফেলতে হবে। তো প্রথমে আমি বললাম যে আমি ডাক্তার এস এম মামুনুর রুবেল, আমি আপনাকে একটু দেখতে চাচ্ছি, আপনাকে কোনো কষ্ট দিব না, ঠিক আছে। তাহলে পারমিশন নিয়ে ফেললাম, সালাম দিব প্রথমে, আসসালামু আলাইকুম দিয়ে তারপর আমি পারমিশন নিলাম। এরপর আমি কী করবো, দূর থেকে জাস্ট একটু অবজার্ভ করবো, সাথে সাথে আমি ঝাঁপাইয়া পড়বো না, আমি হাত দুইটা ঠিক করবো, এক্সপোজ করছি। তার আমি এটা দেখে ফেললাম যে পেশেন্টের ক্লাবিং আছে কিনা, কোনো ধরনের ডিফর্মিটি আছে কিনা, লেগ সোলিংটা মনে হচ্ছে কিনা, পেশেন্ট ডিজনিক কিনা, সায়ানোসিস কিনা। তাহলে ফ্রম হেড টু টো আমি একটু নজর বলে ফেললাম যে আমার যে উদ্দেশ্য সেটা আমি ঠিক আছে কিনা। তারপরে আমি চেস্টটা এক্সামিন করবো, তাই না, চেস্টটা দেখবো, কোনো জোরে জোরে শ্বাস নিতে, বড়ো শ্বাস নেন তো, লম্বা লম্বা, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এই করে ফেললাম, আমি একটু দেখলাম যে তার ইয়ে আছে কিনা, ঠিক আছে। তার শেপ অফ দ্য চেস্ট, তার কোনো ধরনের স্কার মার্ক, কোনো এঙ্গজ ভেইন, কোনো ভিজিবল পালসেশন, কোনো কিছু আছে কিনা ওটা দেখে ফেললাম আমি। এরপর আমি ইসে চলে যাব ইন্সপেকশনের পরে পালপেশনের মধ্যে হলো পজিশন অফ দ্য ট্র্যাকিয়া, তাই দেখে ফেলবো।
তিনটা ফিঙ্গার তো দেখা যায় অথবা শুধু একটা ফিঙ্গারও দেখা যায়, তবে তিনটা ফিঙ্গারে দেখাটাই বেটার। তার কি বলবো, একটু নিঃশ্বাস নেন লম্বা করে, যে ট্র্যাকের টাগ আছে কিনা। তারপর আমি কী দেবো, ঠিক আছে, শ্বাস ছেড়ে দেন। তারপর কী দেখবো, কি কোয়েশ্চন আর ডিস্টেন্স, কি কোয়েশ্চন আর ডিস্টেন্সটাও ঠিক আছে কিনা দেখে ফেললাম। এবার হলো পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট। যদি না পাই তাহলে আমি কাট করে ফেলবো, এখানে পেলাম, পাওয়ার সাথে আমি কী করবো, এখান থেকে কাউন্ট করবো, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এখানে কাউন্ট করে ফেলবো। এবং যদি ফিতা থাকে, ফিতা এই মুহূর্তে আমার সাথে নেই, ফিতা দিয়ে মাপ দেবো। ফিতা পরীক্ষার সময় না দিলেও চলে। তাই আমরা জাস্ট এতটুকু বলি যে অ্যাপেক্স বিট সিচুয়েটেড ইন দ্য রাইট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস ইন দ্য মিড ক্লাভিকুলার লাইন বিলো দ্য লেফট নিপল, তাইলে চলে। আসলে এমন 10 সেন্টিমিটার যদি বলতে চাই যে এত সেন্টিমিটার ফ্রম দ্য মিড ইস্টার্ন লাইন বলতে পারি। এরপর হলো চেক রেসপন্সিবিলিটি। চেক রেসপন্সিবিলিটি আসলে বইয়ে বলছে যে ফিতা দিয়ে মানে হলো যে ফিতা দিয়ে এখানে ধরে বলতে হবে শ্বাস নেন কতটুকু এক্সপ্যান্ড করে তিনটা রিজনে, এই বরাবর একটা, এই বরাবর একটা, আর হলো এই বরাবর, তিনটা রিজনে ফিতা দিয়ে বলতো শ্বাস নিতে। আর আমরা যেটা প্র্যাকটিস করি সাধারণত যে সিমেট্রি অফ দ্য চেস্ট মুভমেন্ট, এইভাবে তিনটা রিজনে অ্যাপেক্সের জন্য এখানে এই শ্বাস নেন, এই ফিঙ্গারটা উঁচা থাকবে, হ্যাঁ ছেড়ে দেন, হ্যাঁ নেন শ্বাস নেন, হ্যাঁ এরকম, আর হলো এখানে শ্বাস শ্বাস, হ্যাঁ ঠিক আছে, ওকে, শ্বাস, হ্যাঁ ওকে, দেখে ফেললাম। এরপর হলো ভোকাল রেজোনেন্স তো নাই, তাহলে পজিশন অফ দ্য ট্র্যাকিয়া, পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট, তারপর হলো ট্র্যাকিয়াল ট্র্যাক অ্যান্ড ক্রিকোস্টার্নাল ডিস্টেন্স, অ্যান্ড দেন সিমেট্রি অফ দ্য চেস্ট মুভমেন্ট অ্যান্ড চেক রেসপন্সিবিলিটি, ঠিক আছে। এরপর হলো পারকাশন। পারকাশন তাহলে কী বলছি, যে প্রথমটা হলো এখানে, এরপরে ওভার দ্য clavicle, then here, এখানে ডাল পেলাম, তাহলে আমি কাউন্ট করবো, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ একটু নিচে আছে, আবার লিভার ডালনেসটা একটু নিচে আছে। এবার হলো আমাকে লেটারালি, এখানে হলো থার্ড টু এইট, বায়োলেটারালি করবো এবং সিকোয়েন্সিয়ালি। Okay, then I will go for auscultation. তাহলে অ্যাপেক্সের অসকালেশন বিহাইন্ড দিয়ে করবো, পিছন দিক দিয়ে। তো এখানে শুরু করবো আমরা, হ্যাঁ শ্বাস নেন, ছেড়ে দেন, আমার শ্বাস নেন, ছেড়ে দেন, হ্যাঁ দোনো পাশে দেখবো আমরা এখন, প্রতিটা স্পেসেই দেখবো আমরা, ঠিক আছে। যদি কোথাও কোনো ফাইন্ডিংস পাই আমি বারবার দেখতে পারবো, যেখানে ফাইন্ডিংস পাচ্ছি তাহলে একটু উপর নিচে করে এখানে দেখতে পারবো, কোনো অসুবিধা নেই। যদি মনে হয় যে না এরকম পাচ্ছি, ঠিক আছে, ওকে। তো যেখানে ফাইন্ডিংস পাবো, যদি মনে করি যে না এখানে আমি ব্রেস্ট সাউন্ড ডিমিনিশ পাচ্ছি, তো সেখান থেকে আমি কাউন্ট করবো হলো অ্যাঙ্গেল অফ লুইস, বরাবর যে স্টার্নো যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেল থেকে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস ধরে আমরা কাউন্ট করা শুরু করবো, ঠিক আছে। অ্যাঙ্গেল থেকে আমরা উপর নিচে গুনে আমরা কত স্পেস থেকে কত, এটা আমরা কাউন্ট করে বলে দিব। তো একইভাবে ল্যাটারাল সাইডেও আমরা করবো, শ্বাস নেন, শ্বাস ছেড়ে দেন, শ্বাস ছেড়ে দেন, শ্বাস শ্বাস নেবেন, ছাড়বেন, মুখ হা করে বড় বড় শ্বাস নেবেন। স্যারকে এটা কিন্তু শোনাইতে হবে যে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি না। ধরেন মনে করেন আপনি কোথাও ক্রেপস পেলেন, রিপিটেশন পেলেন এখানে, তখন কী বলবেন, সাথে সাথে এখানে স্ট্রেট সরাই বলবেন একটা কাশি দেন, হ্যাঁ কাশি দিয়ে আবার শুনবেন, হ্যাঁ আবার এখানে শুনবেন যে কোনো ধরনের অল্টারেশন হয়েছে কিনা। ওকে, ঠিক আছে, একটু বসেন তাহলে এখন পিছন দিক দিয়ে, তাহলে আমরা করবো
আচ্ছা, এরপর হলো যে সরি একটা জিনিস বাদ আছে, সেটা হলো ভোকাল রেজোনেন্সটা। হ্যাঁ, ভোকাল রেজোনেন্সটা দেখতে হবে। 3 বলেন। 3 3 হ্যাঁ 3 না 3বার না, 3 3 হ্যাঁ 3 বলতে পারেন, অন বলতে পারেন, ইচ্ছা আপনাদের। হ্যাঁ হ্যাঁ 3 3 হুম 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 ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা এভাবে শেষ করলাম। শেষ করার পরে স্যার বলবে যে হোয়াট ইজ দ্য ফাইন্ডিংস। তখন আপনি স্যারের দিকে তাকায় পেশেন্টকে দূরে ফেলে, পেশেন্ট দিকে তাকানো যাবে না, যে ফাইন্ডিংস বলা শুরু করবেন। স্যারের চোখে চোখ রেখে বোল্ডলি অ্যান্ড লাউডলি বলা শুরু করতে হবে, ঠিক আছে। ফাইন্ডিংস বলার সময় কোনো ধরনের ভয় পাওয়া যাবে না, কনফিডেন্টলি বলতে হবে আপনি যেটা পেয়েছেন। কোনো ধরনের যদি হেজিটেশন করেন তাহলে স্যারে বুঝবে যে না, আপনার ভিতরে কনফিডেন্টের অভাব আছে। আপনি যদি বোল্ডলি লাউডলি বলেন তাহলে কিন্তু স্যাররা এটা পজিটিভলি নেবেন, ঠিক আছে। ছোটোখাটো ভুলও স্যাররা মাফ করে দেবে। আর বলার সময় যদি ক্যাঙ্কু থাকে তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে বসেন পিছন দিক থেকে। আমরা তাহলে পিছন দিক থেকে একই আমরা কি করব, আমরা যখন সালাম দিলাম, পজিশন করলাম, পজিশন করার উসিলে আমরা হাতটা এখানে দিলাম, এখানে দেওয়ার উসিলে আমরা ক্লাবিংটা দেখে ফেললাম এখানে পিছন দিক থেকে একটু করে, কিন্তু ক্লাবিং আমি দেখে ফেলবো এই অবস্থায় যে ক্লাবিং আছে কিনা। অনেক সময় অনেকে বলে যে এখানে একটা হাত দিয়ে লিমনোড আছে কিনা, সেটা আমরা একটু করে দেখে ফেলতে পারি টেকনিক্যালি, স্যারের যেন বুঝতে না পারে। তারা পিছন দিকে দিলেও আমি পিছন দিক থেকে আগে অবজার্ভ করবো, বলবো তো শ্বাস টান একটু। তাহলে এখানেও একই কথা, যে কোনো ধরনের শোল্ডার ড্রপিং আছে কিনা, তারপর হলো সিমেট্রি অফ দ্য মুভমেন্ট ঠিক আছে কিনা, কোনো ধরনের স্কার মার্ক আছে কিনা, বিশেষ করে প্লুরাল এফিউশনে কোনো ধরনের নিডেল পাংচার মার্ক আছে কিনা ভালো করে খুঁজতে হবে। কোনো ধরনের ইনগজ ভেইন আছে কিনা সেটা আমাকে ভালো করে দেখতে হবে। তাহলে দেখে ফেললাম, এক নজরে ভালো করে দেখে ফেললাম এদিক দিয়ে। আর যদি পেশেন্টের সাথে কথা বলার সুযোগ পাওয়া যায় তো কথা বলবেন। যদি দেখেন যে পেশেন্টের হর্সনেস অফ ভয়েস আছে, তো আমাদের আপনি বুঝে ফেলেন যে হর্সনেস অফ ভয়েস মানে রিকারেন্ট লেনজানা পালসে মেনলি, তাহলে লিশন লেফট সাইড হওয়ার সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে। তার মানে হলো তখন আপনি চিন্তা করবেন যে পেশেন্টের লেফট সাইডের প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি যদি হর্সনেস অফ ভয়েস থাকে। আর যদি দেখেন যে না পেশেন্টের হর্নার্স আছে, তাই না, হর্নার যদি থাকে সেক্ষেত্রেও আপনাকে খেয়াল করতে হবে যে পেশেন্টের ইনভার্টার পাশের টোসেজ আছে কিনা, অ্যানপথেলমাস আছে কিনা, তাই না। তারপর হলো যে মায়োসিস আছে কিনা, এই ধরনের ইউনিটার মায়োসিস আছে কিনা সেটাও আপনাকে দেখতে হবে। আর একটা হচ্ছে ক্লাবিংয়ের পাশাপাশি আমরা মাসেল ওয়েস্টিং আছে কিনা, হ্যান্ড মাসেল ওয়েস্টিং আছে কিনা, যেটা প্যানকোস টিউমার হতে পারে, তাই না। প্যানকোস টিউমারে ইউনিটার মাসেল ওয়েস্টিং থাকতে, হ্যান্ড মাসেল ওয়েস্টিং থাকতে পারে। ওকে, তাহলে আমরা পিছনে চলে আসলাম, পিছন থেকেও দেখলাম। পিছনে আমরা শোল্ডার ড্রপিংটা খুব ভালোভাবে খেয়াল করব। পিছন থেকে দিলে সাধারণত ফাইব্রোসিস অথবা আর হলো ইফিউশন সাধারণত দেওয়া হতে পারে, অথবা লোকালার যদি লাং অ্যাবসেস থাকে বা লোকাল মাস লিশন থাকে সেটাও দেওয়া হতে পারে। সাধারণত ফাইব্রোসিস এবং ইনফিউশনের ক্ষেত্রে পিছন থেকে দেওয়া হয়। তাহলে এখানে তাহলে পালপেশন চলে যায়। পালপেশন হলো যে এখানেও ফিতা দিয়ে আমরা দেখতে পারি অ্যাপেক্সের এক্সপান্সিবিলিটি, অথবা সাধারণত আমরা এভাবে দেখে ফেলি। হ্যাঁ, শ্বাস নেন, যেটা আমরা সাধারণত করি আর কি, ফিতা দিয়ে দেখা হয় না। হ্যাঁ, তারপর এখানে শ্বাস নেন, ছেড়ে দেন। হ্যাঁ, ওকে, এখানেও শ্বাস নেন, গুড। আর ভোকাল রেজোনেন্সটা এখন স্যাররা ভোকাল ফিমিটাসটা স্যাররা পছন্দ করতেছে না, সুতরাং আমরা এটা বাদ দিয়ে দেবো, আমরা পারকাশনে চলে যাবো। ওকে, তাহলে পারকাশন এখানে একটা পয়েন্ট, এরপর এখানে 3টা, কেউ কেউ বলে 3টা, কেউ কেউ অবশ্য একটাও বলে। তো আমার 3টাই ফলো করেন আপনি, অর্থাৎ এই বরাবর 3টা অ্যাপেক্সটা পারফেক্ট করার জন্য, ঠিক আছে। এখান থেকে শুরু করে 3টা করে পারকাস করবেন। প্রথমে এখানে একটা, এরপর হলো এখানে, মিডিয়াল থেকে ল্যাটারাল সাইড আমরা আস্তে আস্তে যাব। টিপ অফ দ্য স্কাপুলা হলো 7 ইন্টারকোস্টাল স্পেস, টিপ অফ দ্য স্কাপুলা যেটা সেটা হলো 7 ইন্টারকোস্টাল স্পেস। তাহলে হলো 7। যখন আমি কোনো ফান্ডিংস পাবো, যদি এখানে কোনো ফান্ডিংস পাই বারবার করে আমি অবজার্ভ করবো যে এটার সাথে, ধরেন এখানে আমি রাইট সাইডে প্লুরাল এফিউশন পেলাম, তো আপনাকে বারবার করে কিন্তু এটা কনফার্ম করতে হবে। কনফার্ম করতে 2-3বার করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু নিচে চলে যে আবার এখানে আসবেন, এটা কিন্তু স্যারটা পছন্দ করে না। আপনি এখানে যখন ফান্ডিং পাচ্ছেন সাথে আপনি এখানে কনফার্ম করে ফেলবেন, ওকে। এবং ইফিউশন পেলে ডায়াগনোসিস অবশ্যই ইফিউশন আমরা 1 নম্বরে বলে ফেলবো না, আমরা বলবো স্যার আই ওয়ান্ট টু সি ট্র্যাকিয়া। আপনি সমস্ত ফান্ডিংস পাচ্ছেন ইফিউশনের,
বাট আপনি যদি বলে ফেলেন তাহলে হবে না, আপনাকে হয় ডিফারেন্সিয়াল বলতে হবে অথবা বলতে হবে আই ওয়ান্ট টু সি দ্য ট্র্যাকিয়া। যদি বলে যে না ট্র্যাকিয়া দেখা যাবে না, তখন বলবেন যে ঠিক আছে আই হ্যাভ সাম ডিফারেন্সিয়াল। কী কী বলবেন? ইফিউশন বলবেন, একটা হলো প্লুরাল থিকেনিং বলবেন, মাসলিশন বলতে পারেন, আর হলো কলাপস বলতে পারেন, ডল্ড অফ কলাপস বলতে পারেন। তাহলে স্যারে বলবে যে না ছেলেটার ভিতরে ম্যাচুরিটি আসছে। অনেকে বলে ফেলে হঠাৎ করে স্যার আসছে প্লুরাল ইফিউশন, তখন স্যার দ্বিতীয় কোশ্চেন করে হয় দিস নট এ কেস অফ প্লুরাল থিকেনিং, তখন আর কোনো কোশ্চেন থাকে না। তার মানে আপনি ফান্দে পড়ে গেছেন, আপনি সমস্যায় পড়ে গেছেন। আর যদি অবভিয়াস এখানে যদি পেয়ে যান, স্কার মার্ক পেয়ে যান, তখন আপনি ইফিউশনটা বলতে পারেন। ঠিক আছে, তাহলে পারকাশন এইভাবে করবো আমরা, মিডিয়াল থেকে ল্যাটারালে প্রসিডিউরটা ঠিক রাখতে হবে। এরপর হলো অসকালটেশন। আচ্ছা, অসকালটেশনে হলো এখানে আমরা কি করব, অ্যাপেসটা অসলেট করবো বাই বেল দিয়ে। এই ঘুরায় নিলাম, আমি ঘুরায় নিয়ে টেস্ট করলাম, শ্বাস নেন, হ্যাঁ শ্বাস, হ্যাঁ ঠিক, ওকে। দেন এখানে শ্বাস, হ্যাঁ শ্বাস শ্বাস শ্বাস, শ্বাস, শ্বাস। ধরেন কোথাও আপনি ক্রেস পেলেন, তাহলে ওখানে সাথে সরাই বলবেন, কাশি দেন একটু, আবার শুনবেন, হ্যাঁ শ্বাস, শ্বাস, হ্যাঁ 3-3 বলেন, 3-3, হ্যাঁ 3-3, 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 3-3। ওকে, তাহলে লাস্টে রোগী বলবো ঠিক আছে আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, তাহলে এরপর আমরা পেশেন্টের দিকে তাকাবো না, আর আমরা স্যারের দিকে তাকায় আমরা ফাইন্ডিংস বলবো, এবং রিলেভেন্ট যদি দেখতে বলো রিলেভেন্ট দেখার কথা বলবো। আর যদি স্যার বলো ডায়াগনোসিসকে আমরা ডিডে বলার চেষ্টা করবো, অথবা বলবো যে স্যার আই ওয়ান্ট টু সি রিলেভেন্ট। তাহলে এই আসলে আজকে সেশনের এন্ড। তো সবাইকে ধন্যবাদ। যদি কোনো কোশ্চেন থাকে করে আমরা এখানে গ্রুপে যে কমেন্টস এখানে দেওয়া হবে ওখানে আমরা করতে পারি, নিচে বলতে পারি, কোশ্চেন করতে পারি, ইনশাল্লাহ আমরাই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।